আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর পক্ষ থেকে 5 মাসব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের আজকের ফ্রি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা মূলত আমাদের যে নাহু সরফ আমরা যে নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি, নতুন কোর্সটি চালু করতে যাচ্ছি, এই কোর্সের একটা ডাটা বা কোর্স আমরা কিভাবে নিব, কি কি পড়াবো, এই বিষয়গুলো নিয়ে বা কিভাবে পড়াবো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। এর মধ্যে আমি আমাদের কোর্স ক্লাসটার যে লাইভ ক্লাসের লিঙ্কটা আমাদের যে সকল ভাইরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অপেক্ষা করছেন তাদেরকে আমরা একটু দিয়ে আসি। জি, সবাই আমাকে একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমি বুঝতে পারবো যে আমার সবকিছু ঠিক আছে। জি জি, সবাই একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, যারা অলরেডি আমাদেরকে দেখছেন। জি জি, সবাই একটু জানাবেন কাইন্ডলি। জি, এর মধ্যে আমরা একটু শেয়ার করছি আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা একটু আমরা শেয়ার করে দিচ্ছি। বাইজিৎ পাটোয়ারি, কে কোথায় থেকে আমাদের সাথে আছেন একটু আমাদেরকে জানাবেন কাইন্ডলি। আমরা জি, বাইজিৎ পাটোয়ারি বললেন সবকিছু ক্লিয়ার আছে। মাহাদি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিদরাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অনেক ভালো আছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন যেন আমরা বুঝতে পারি। জি, ধন্যবাদ সবাইকে, অনেকেই রেসপন্স করছেন। আলহামদুলিল্লাহ। জি, আমরা আমাদের যে লিঙ্কটা একটু বা সবগুলো গ্রুপে আমাদের একটু শেয়ার করে আসছি। আমাদের জি, ধন্যবাদ সবাইকে। নোয়াখালী থেকে দেখছেন মাহাদি হাসান ভাই, ধন্যবাদ। মেহরাব হুসাইন কুষ্টিয়া থেকে, এম এ কাশেম মিয়াজি, অল ইজ ওকে, অনেক ধন্যবাদ ভাই। মাহাদি হাসান, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? বাইজিৎ পাটোয়ারি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে নাসির হুসাইন আছেন, জি আমি ফেনী থেকে। কাসেম জি জি ভাই, আমি আলহামদুলিল্লাহ আপনাকে চিনতে পেরেছি। নাসির হোসাইন ভাই বরিশাল থেকে। রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই রবিউল ভাই? জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের একটা গ্রুপের ভিডিওটা দেওয়া হয় নাই। সবাইকে ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের গ্রুপগুলোতে মোটামুটি বড় গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করতে পেরেছি। বাকি অন্যান্য যে গ্রুপগুলোতে আছে আমরা ওগুলোতে লিঙ্ক শেয়ার করতে গিয়ে আমরা সময় নষ্ট করব না।
সালাউদ্দিন আহমেদ শ্যামনগর থেকে অনেক ধন্যবাদ। রানা আহমেদ সুনামগঞ্জ থেকে, মাহাদি হাসান নারায়ণগঞ্জ থেকে, আহ, কুষ্টিয়া থেকে জয়েন করেছেন ভাই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স থেকে আমরা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আপনারা জি সবাই অ্যাক্টিভ আছেন। আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এর মধ্যে জি আমরা আমাদের লিঙ্ক যেটা ছিল জি সবাইকে ধন্যবাদ। জামালপুর থেকে খুরশেদ আলম ভাই জয়েন করেছেন। আচ্ছা, আপনাদের আমরা একটু যেহেতু অনেকেই জয়েন করছেন এখনো, উনি বলছেন জি যেহেতু অনেকে এখনো জয়েন করছেন, আমরা প্রথমেই একটু বলে নিব। পাবনা থেকে জয়েন করেছেন সোহেল রানা শরীফ ভাই, ধন্যবাদ। মাওলানা রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? রংপুর থেকে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজানুর রহমান ভাই, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমাদের আসলেও আমরা আলোচনা শুরু করব, তার আগে আমরা একটু আপনাদেরকে জি আপনাদের প্রাথমিক কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আমরা আরো কয়েকজন যেহেতু অনেকেই জয়েন করছেন এখন পর্যন্ত, আমরা কিছুটা সময় অপেক্ষা করব। আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি আপনারা যদি, আমরা যেহেতু কষ্ট করে একটা লাইভ ক্লাস নিচ্ছি, আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই উপকৃত হচ্ছেন না এটা তো আশা করি আপনারাও বলবেন না। তো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে আপনারা আমাদের লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেন। যদি লাইভটা কষ্ট করে শেয়ার করে দেন তাহলে আরো অনেক ভাই দেখবেন। তো নাহু সরফ যদি শিখেন, আরবি ভাষা যদি অনেকেই বুঝেন, তারা যদি শিখে পড়তে পারেন, তাহলে তো এটার যে সোয়াদ কায়ে জারিয়ার যে সওয়াব, এটা কিন্তু আপনারাও পেয়ে যাবেন, আমি তো পাবোই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আপনারা একটু লাইভটা কষ্ট করে শেয়ার করে দেবেন। জি 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 আনারুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আইনুল ইসলাম, জি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? জুয়েল রানা ভাই পাবনা থেকে জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। রেজাউল ভাই খুলনা থেকে জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। রিয়াজুল ভাই, তারপরে রুহুল আমিন সালিহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ বিল্লাহ নেসারি নেত্রকোনা থেকে, ভাই নেত্রকোনা কোথায় থেকে জয়েন করেছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আয়ুব বিল্লাহ নেসারি সাহেব মাদারীপুর থেকে, রাকিবুল ইসলাম, জি অনেক ধন্যবাদ ভাই। আনম তাওহিদুল ইসলাম, নিবন্ধন কোর্স শুরু করেছেন কি ভাই? আসলেও ভাই নিবন্ধন কোর্সের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা 18তম যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা করছি, রানিং আমাদের চলমান আছে। আর বাকি যেহেতু নতুন সিলেবাস এখনো প্রকাশিত হয়নি, এই জন্য আমরা নতুন কোনো ব্যাচ এই মুহূর্তে আর শুরু করছি না। নতুন সিলেবাস প্রকাশিত হওয়ার পরই ইনশাল্লাহ আমরা নতুন ব্যাচ আবার শুরু করব। তো আপনাদেরকে একটু বলবো যে আপনারা কাইন্ডলি নতুন সিলেবাস প্রকাশ হওয়া পর্যন্ত, সার্কুলার প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আমি সহ আরো যারা আপনাদের সেবায় নিয়োজিত আছি, আমাদের আরো অনেক ভাই আছেন কোর্স করাচ্ছেন, হ্যাঁ তারাও কিন্তু শুরু করবেন, আমিও শুরু করব ইনশাআল্লাহ। আজিজুল ইসলাম ভাই আবেদন সাবমিট করেছে, মাশাআল্লাহ, শুকরিয়া, অনেক ধন্যবাদ। আবেদন সাবমিট করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই আপনার কাজটি সম্পন্ন করার তৌফিক দান করুন। অনেক ভাই আছেন আমাদের এখানে যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে ইনডেক্সের আবেদন করেছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করব। বাকি শেয়ার ডান লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ, বা অন্যান্য ভাইদেরকেও বলবো যে কষ্ট করে একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের অনেক সময় প্রায় আমরা 9 মিনিট, 9:30 ওভার আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে এই যে আরো অনেকে জয়েন করেছেন মাত্র, তো ক্লাস শুরু করার আগে আমি একটু যে কথাটা আপনাদের বলতে চাই, আপনারা আমি যখন পড়ানোর মাঝখানে মাঝখানে আপনারা বুঝতে পেরেছেন কিনা এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব। যখন প্রশ্ন করব তখন যদি আপনারা প্রশ্ন করেন, আমি জিজ্ঞাসা করব বা আপনাদের কাছ থেকে প্রশ্ন চাইবো, তখন যদি আপনারা প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্নগুলো দেখতে পারবো, দেখতে আমার জন্য একটু সহজ হবে।
আর একটা বিষয় হচ্ছে আপনাদের, আর এছাড়া যদি অন্য সময়ে অন্যান্য বিষয়ে কথা বলতে থাকেন তখন দেখা যাচ্ছে আমি আপনাদের সবগুলা বিষয় আমি শুনতে পারবো না। হ্যাঁ, তখন একটা আমি এটা হয়তো বা বাধা প্রবলেমে পড়বো, আপনাদের প্রশ্নগুলোর উত্তরও আপনারা পাবেন না। তো এই জন্য আমি একটা সময় ক্লাস নিব, আবার ক্লাস নেওয়ার পরে আপনাদের কাছ থেকে প্রশ্ন করতে, যখন আমি প্রশ্ন শুনতে চাইবো বা জানতে চাইবো তখন আমরা ইনশাল্লাহ প্রশ্ন করব। কোনো কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। আর হচ্ছে তাওসিফ হাসান, তাশফিকুর রহমান ভাই শেয়ার করেছেন, ধন্যবাদ অনেক ভাই। সিদ্রাতুল মুনতাহা আরাফা আফরা শেয়ার ডান, ধন্যবাদ। মাওলানা রবিউল ইসলাম শেয়ার ডান, অনেক ধন্যবাদ। আরিফুল্লাহ নেসারি ভাই আনন্দমোহন কলেজ থেকে, ধন্যবাদ ভাই। কুড়িগ্রাম থেকে জাহিদ হাসান ভাই জয়েন করেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, তো আমরা আমাদের আজকের মূল যে ক্লাস, আমরা নাহু সরফের যে ক্লাসটা শুরু করার কথা আমরা বলছি, সেখানে আমরা চলে যাব। শেয়ার স্ক্রিন। জি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু আমাদেরকে জানাবেন। জি, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন, আমরা যে শীটটা শেয়ার করেছি। জি, খুরশেদ আলম, অনেক ধন্যবাদ ভাই। জি, আমরা আমাদের ফ্রি ক্লাসের শুরুতেই আপনাদের সকলকে জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচ আমাদের, যেটা সেই কোর্সের বিশেষ যে লাইভ ক্লাস, যেটা আমরা পূর্বেই ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণা অনুযায়ী আমরা শুরু করছি। তো প্রথমেই আমরা আলোচনা করব ইলমুস সরফ নিয়ে। আপনারা জানেন যে এখানে নাহু এবং সরফ দুইটা বিষয় নিয়ে আমরা কোর্সটা শুরু করছি। তো ইলমুস সরফ এর আলোচনাটা আমরা প্রথমে করব, আর তারপরে আমরা ইলমুন নাহুর আলোচনা করব। আমাদের কোর্সটা যেহেতু 5 মাস ব্যাপী, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের কোর্সের প্রথম 2 মাস অর্থাৎ 25টা ক্লাস সরফ থেকে হবে, এবং পরবর্তী 3 মাস আমাদের নাহু অংশ থেকে ক্লাস হবে, এবং 2 মাস 5 মাস টোটাল আমাদের কোর্সটা হবে। প্রথমে আমরা সরফ অংশের ক্লাস নিব, তারপরে নাহু অংশের ক্লাস নিব। হ্যাঁ, সরফ অংশ ছাড়া নাহু অংশ বোঝা সম্ভব না, যার কারণে আমরা সরফ থেকে শুরু করব। এবং আমরা একেবারে জিরো লেভেল, যেটাকে বলে একদম আপনি আরবি রিডিং পড়তে পারেন শুধু, এমন অবস্থায় আপনি যদি আপনার থাকে আরবি রিডিং পড়তে পারছেন, কিন্তু আপনি সিগা বা বাহাজ বুঝতে পারছেন না, হরকত ছাড়া ইবারত পড়তে পারছেন না, এখান থেকে আমরা কিন্তু মূলত শুরু করব। হ্যাঁ, জি। তো ইলমুস সরফ জি, ইলমুস সরফের আলোচ্য বিষয় আমরা যেটা আলোচনা করছি, যে জ্ঞান শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাকে ইলমুস সরফ বলে। ঠিক আছে, এখন আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী বলতে আমরা কি বুঝলাম? একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলায়, যে দেখেন আমি একটা বাংলা এখানে এই জায়গাটা লিখে রেখেছি, একটু আন্ডারলাইন করা যে জায়গাটা আমি দেখাচ্ছি, একটু দেখবেন। সে একজন করলো, সে একজন পুরুষ লিখলো, সে একজন পুরুষ লিখছে বা লিখবে। তুমি লেখো, তুমি লেখো না, লেখক, এই যে কথাগুলো, আমি যখন কাউকে একজন মানুষ যখন পূর্বে অতীতকালে কোনো একটা কাজ করেছে, আমি বলবো যে সে লিখলো। ভবিষ্যতে সে কোনো একটা কাজ করবে, সে লিখবে। বর্তমান করছে, লিখছে। আমি যখন অন্য কাউকে বলবো এই তুমি লেখো, হ্যাঁ, তখন কিন্তু আমি এটা বাংলাতে বলতে পারছি, কারণ আমার ভাষাটা বাংলা। অথবা পরীক্ষার খাতায় আপনি গার্ড দিচ্ছেন, তো প্রয়োজন পড়লো তুমি লেখো না বা তোমরা লেখো না, এই কথাটা আপনাকে বলতে হবে। তো তখন এই কথাটা আমরা বাংলায় বলতে পারছি, ঠিক আরবি ভাষায় আমরা কিভাবে বলবো? এখন আরবি ভাষায় আমরা একটা শব্দ মুখস্থ করবো জাস্ট, যে আল কিতাবাতু, লেখা। এই যে আল কিতাবাতু, লেখা যে কথাটা আছে, এই কথাটা কিন্তু আমাদের আমরা মুখস্থ করব মাজদার হিসাবে, কিন্তু এই কথাটা থেকে আমরা কিভাবে তুমি লেখো, সে লিখবে, তুমি লেখো না, এতগুলা কথা আমরা কিভাবে বানাবো, এই যে শব্দের রূপান্তর, গঠন প্রণালী, এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় আলোচনা করে ইলমুস সরফ। অর্থাৎ আপনি কিভাবে এই একটা মাজদার থেকে বিভিন্ন ধরনের শব্দ গঠন করবেন।
আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিভাবে কাজ করবেন, শব্দ গঠন করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই সরফ অংশ করে। আমি আবারও বলছি, যে জ্ঞান বা ইলিম শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর, গঠন প্রণালী সম্পর্কে জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি এখানে, ফাআলা, সে একজন পুরুষ করলো বা সে করলো। সে করবে, আমি যদি কথাটা বলতে চাই কিভাবে বলবো, এটা থেকে আমাকে বানাতে হবে ইয়াফআলু। তুমি করো, ইফআল, আমি এই কথাটা বানাচ্ছি এখান থেকে। লা তাফআল, তুমি করো না। ফাইলুন, সে একজন কর্তা বা কারি। এই যে এই এতগুলা কথা আমি যে এখানে বানাচ্ছি, এগুলো কিভাবে বানাচ্ছি? কারণ এই আমি ইলমুস সরফের কথাটা জানি কিভাবে গঠন করতে হয়, ইলমুস সরফটা আমি বুঝি কিভাবে তৈরি করতে হয়, ইলমুস সরফ এটা আমাকে শিখিয়েছে। এরপরে সে একজন পুরুষ লিখলো, এই যে এটা হচ্ছে কাতাবা। এখন আমি যদি বলি সে লিখবে, তখন আমাকে বলতে হবে ইয়াকতুবু। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে মুদারে। হ্যাঁ, তুমি লেখো, উক্তুব। এরপরে তুমি লেখো না, লা তাকতুব। তুমি, সে লেখক, কাতিবুন। এই যে কথাগুলো আমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, কাতাবা, ইয়াকতুবু, উক্তুব, লা তাকতুব, কাতিবুন, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে ইলমু সরফ শেখায় যে এটা আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন। তো এক কথায় আমি আবারও বলছি, সরফ হচ্ছে এমন জ্ঞান যার মাধ্যমে আপনি বিভিন্ন শব্দ রূপান্তর প্রক্রিয়াটা আপনি জানবেন, রূপান্তর প্রক্রিয়াটা আপনি বুঝবেন। আপনারা কি আমাদের সংজ্ঞাটা বুঝতে পেরেছেন কিনা? লেখা বোঝা যাচ্ছে না বললেন আমাদের কয়েক ভাই। জি ভাই, লেখাটা আসলে আপনাদের নেটে যদি একটু, আমাদের এখান থেকে লেখা বোঝা না যাওয়ার কোনো কারণ নেই। লেখা একেবারেই নেটের কানেকশনটা একটু যদি ঠিক করে নিতেন, আপনাদের নেটে দেখবেন সেটিং, ভিডিওর যে সেটিং, এখানে গিয়ে দেখবেন যে আপনাদের ইয়া আছে, মানে কি বলে এটাকে, আপনার ওই যে ভিডিও কোয়ালিটি দেওয়া আছে, ওই ভিডিও কোয়ালিটির মধ্যে আপনারা একটু এইচডি কোয়ালিটিটা করে নেন, আশা করি সমস্যা হওয়ার কথা না। বাকিরা কি লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছিলেন কিনা আমাকে একটু জানাবেন, বাকিরা লেখা দেখতে পাচ্ছিলেন কিনা? সুমন, জি ধন্যবাদ। জি ক্লিয়ার, ক্লিয়ার আছে। অন্যদের কাছে যেহেতু ক্লিয়ার আছে, যার কাছে ক্লিয়ার নাই, আমি যে কথাটা বললাম একটু কাইন্ডলি ফলো করেন, সেভাবে একটু দেখেন। হ্যাঁ, সেভাবে একটু দেখেন। হ্যাঁ, জি, আমরা আবারও স্ক্রিন শেয়ার করে বাকি ক্লাস চালিয়ে যাব। হ্যাঁ, জি ধন্যবাদ মফিজুল ইসলাম সাহেব, তারপরে রবিউল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জি, আচ্ছা, আমরা আমাদের মূল ক্লাসের আলোচনায় আবার যাই। তো ইলমুস সরফের লক্ষ্য উদ্দেশ্য, তখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইলমুস সরফের পরিচয়। তো ইলমুস সরফের লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে, আমরা একটু দেখব যে আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়া থেকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম কানুন অনুসরণ করা, এটাকে বলা হয় ইলমুস সরফ। অর্থাৎ আপনি আহ, বাংলাতে তো বলতে পারছেন শুদ্ধ করে কখন কোনটা প্রয়োজন হচ্ছে, কোন শব্দটা কখন বলতে হবে। আমি খাচ্ছি, রানিং যদি আপনি খান তখন আপনি কথাটা বলবেন, কিন্তু আপনি যদি ভবিষ্যতে কখনো কোনো কিছু খাওয়ার আগ্রহ প্রকাশ করেন, আমি খাবো, এই যে বাংলাতে কিন্তু আমার ভুল হচ্ছে না। ঠিক আরবিতে যখন আমি খাচ্ছি, মানে আকুলো, এখন আমি যদি বলতে চাই তুমি খাও, এই কথাটা আমি কিভাবে বলবো? আমি যদি সরফ না জানি তখন কিন্তু আমার ভুল হবে। সরফ যদি আমি জানি তখন ওই সরফ আমাকে কি করবে, ওই ভুল হওয়া থেকে রক্ষা করবে। ও কুল বা কুল, তুমি খাও। আচ্ছা, এরপরে ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? অর্থাৎ সকল রূপান্তরশীল ফেল ও রূপান্তরশীল ইসিম। ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে সকল রূপান্তরশীল ফেল এবং ইসিম, যা সরফি নিয়ম অনুসারে পরিবর্তিত হয়। এখানে একটা কথা আমরা একটু বলে দিয়েছি, এই জায়গাটা একটু খেয়াল করবেন যে ইলমুস সরফের আলোচ্য বিষয় বলতে শুধু ফেল না, এমন অনেক ইসিম আছে যেগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। তো ইলমুস সরফের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা কোন কোন ইসিম ইলমুস সরফের আলোচ্য বিষয়ের মধ্যে আছে, এক কথাই আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, একটু দেখবেন, যা সরফি নিয়ম অনুসারে পরিবর্তন হয়। আচ্ছা, এখন সরফি নিয়ম অনুসারে কোন কোন ইসিমগুলো পরিবর্তন হয়? আপনারা সাধারণত দেখবেন আসমায়ে মুতাসাররিফা যেগুলো, যেমন আসমায়ে মুশতাক্কা যেগুলো আছে, ইসমে ফায়েল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাবদিল ইত্যাদি যে ফেলগুলো আছে, এগুলো হচ্ছে ইলমুস সরফ এর আলোচ্য বিষয় কিন্তু। হ্যাঁ, যেমন মাসজিদুন, এটা একটা মানে ইসমে জরফ।
এরপরে জামিয়াতুন, এটা একটা ইসমে ফাইল। মাকতাবুন, এটাও একটা ইসমে জরফ আপনি বলতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা একটু যাব আমাদের পরবর্তী জায়গায়। ইলমুন নাহুর আলোচ্য বিষয়টা আমরা এখানে একটু লক্ষ্য করব। ইলমুন নাহু এর পরিচয়: যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্যের গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায়, তাকে ইলমুন নাহু বলে। এই যে আমি বাংলা সংজ্ঞাটা বললাম, যে জ্ঞান অর্জন করলে বাক্যের গঠন পদ্ধতি, শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায়, তাকে ইলমুন নাহু বলে। এখন বাক্যের শেষ বর্ণের অবস্থা বলতে আমরা আসলে কি বুঝি? একটা মিনিট, আমরা একটু করি, স্ক্রিনটা একটু শেয়ারটা বন্ধ করছি। বেশ কিছু প্রশ্ন চলে আসছিল, আলহামদুলিল্লাহ। সুমন, অনেক ধন্যবাদ ভাই। মফিজুল ইসলাম, ভর্তি হতে চাই। মানে আপনারা যারা মানে প্রশ্ন করবেন, কোর্স ফি কত, ভর্তি হতে চান, এই সকল প্রশ্ন কিন্তু আমরা পরে নিব। আমরা আমাদের ক্লাস শেষ করার পরে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, আপনারা কি জানতে চান কোর্স সম্পর্কে, অথবা পড়াশোনায় কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, নিবন্ধন সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে, আমরা কিন্তু তখন আলোচনা করব। তাই এই মুহূর্তে যদি আপনারা প্রশ্নগুলো করেন, এই প্রশ্নগুলো পিছনে চলে গেলে তখন কিন্তু আমি আপনাদের প্রশ্নগুলো পাবো না, যার কারণে আপনাদের উত্তরগুলো আপনারা আমি দিতে পারবো না, আপনারাও পাবেন না। হ্যাঁ, তো এখন জাস্ট আপনারা ক্লাসটা দেখেন। হ্যাঁ, জি, ক্লাস দেখেন। আমি একবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এক কথায় বলতে গেলে, যে অনেকেই কিন্তু আমাদের আগে ভর্তি হতে চেয়েছিলেন। আমি ভর্তিতে তাদেরকে না করেছি যে আপনারা ক্লাস আগে দেখেন, ক্লাস দেখে তারপরে ভর্তি হন। আমি এটা শুধু নিবন্ধনের এই কোর্স না, পূর্বের সকল নাহু সরফ কোর্স, পূর্বের সকল নিবন্ধন কোর্স, জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে যতগুলা কোর্স হয়েছে, প্রত্যেকটা কোর্সের আমার এক নাম্বার কথা হচ্ছে আপনারা ক্লাস দেখেন, ক্লাসের মান বুঝেন, তারপরে আপনারা এখানে ভর্তি হবেন। হ্যাঁ, জি, আমরা এখন একটু আলোচনায় যাই, আমাদের নাহু অংশটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ যে জ্ঞান অর্জন করলে, ইলমুন নাহু বলতে এমন ইলমকে বলে যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্যের গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায়, হ্যাঁ, তাকে ইলমুন নাহু বলে। তো এই যে যা আ, এটা তো একটা ফেল, এটা আমরা জানি। এটা কেমন হবে? জুআ হবে না জুআ হবে না জিআ হবে না কি হবে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এই মানে আপনার সরফ শেখাবে যা। তো এরপরে জাইদুন শব্দটা যে নামটা, এই নামটা যে জায়েদ, এটা কিন্তু আমরা জানবো, জানি বলেই এটা আমরা পড়তে পারবো। তো এরকম ধরনের নাম, শব্দ, এগুলো কিন্তু আমাদের জানা থাকবে। নাহু তাহলে কি নিয়ে আলোচনা করে? নাহু হচ্ছে ওই যে শেষ বর্ণের দালের উপরে দুইটা পেশ দেখতে পাচ্ছেন না, এই দুইটা পেশ নিয়ে নাহু আলোচনা করে। ঠিক আছে, যেমন যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্যের গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায়। এই যে শব্দের শেষ বর্ণের অবস্থাটা, এই কথাটা আমরা এখন বলছি। এই যে এটা শব্দের শেষ বর্ণে দেখেন, আমি এখানে যা জাইদুন বলছি কেন? যা একটা ফেল আর জাইদুন একটা ফাইল, আর ফাইল সবসময় রফা হয়। হ্যাঁ, এই জন্য এখানে জাইদুন দুই পেশ হয়েছে। আবার দেখেন রাআইতু জাইদান হয়ে গিয়েছে, সব ঠিক আছে, লাস্টে জাইদান হয়ে গেছে কেন? কারণ জাইদানটা এখানে মাফউল হয়েছে। মাফউল হিসাবে যেহেতু মাফউল মানসুব হয়, নসব হয়, এই জন্য এটা দুই জবর হয়েছে। এখন নসব কখন জবর হবে, কখন আলিফ হবে, কখন ইয়া হবে, মার রফা কখন পেশ হবে, কখন ওয়াও হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ক্লাসে করব ইনশাআল্লাহ। মারারতু বি জাইদিন, দেখেন তো জাইদিন এখানে দুই জের হয়ে গেছে। কেন জের হলো? কারণ বা হরফে জার আসছে, আর হরফে জার তার ইসিমকে জড় দেয়। হ্যাঁ, জের দেয় কথাটা আমরা বলবো না, হরফে জার তার ইসিমকে কি দেয়? জড় দেয়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে জড় বলতে আপনারা কি বোঝেন, এই যে এটা, এই যে এটাকে আপনারা কি বোঝেন? আপনারা অনেকেই হয়তো বা বলবেন জ্বর মানে কাসরা, জ্বর মানে জের না। জ্বর মানে কাসরা বা জ্বর মানে জের না। রফা মানে পেশ না। হ্যাঁ, রফা নসব মানে কিন্তু জবর না। এগুলা নসব, রফা মানে হচ্ছে একটা একটা অবস্থার নাম, এটা কখনো পেশ হতে পারে, কখনো ওয়াও হতে পারে। হ্যাঁ, আবার নসব যেটা, এটা একটা অবস্থার নাম, কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো ইয়া হতে পারে। জ্বর এটাও একটা অবস্থার নাম, কখনো জের হতে পারে, কখনো জবর হতে পারে। যেমন এই যে আমরা আসমাই সিতা মুকাব্বারার ক্ষেত্রে দেখি, হ্যাঁ, মারাত্তুবি ও মারা। হ্যাঁ, তো এগুলা হচ্ছে অবস্থার নাম। হ্যাঁ, তো নসব হিসাবে এটা এখানে পেশ জবর হয়েছে, আর এটা এখানে পেশ হয়েছে, আর জ্বর হিসাবে এটা এখানে জের হয়েছে। এই যে কখন জবর, কখন জের, কখন পেশ এগুলা হবে,
এটা কে বলবে? এটা আমাকে নাহু শিক্ষা দিবে। আর এটা যদি আপনি না জানেন তাহলে আপনি আরবি পড়তে পারবেন না। এছাড়া আরেকটা কাজ নাহু করে, সেটা হচ্ছে আরবি বাক্যের গঠন পদ্ধতি। অর্থাৎ আপনি এই যে দুইটা বাক্য শব্দকে আমি মিলালাম, যা আ জাইদুন, যা আ একটা শব্দ, এটা কিভাবে আমি তৈরি করব, কিভাবে বানাবো, এটা কিন্তু আমাদেরকে সরফ শিক্ষা দিবে। কিন্তু আপনি এই দুইটা বাক্যকে কিভাবে প্লাস করবেন, একসাথে করবেন, হ্যাঁ, এই কাজটা শিক্ষা দিবে হচ্ছে নাহু। আপনারা আমার কথা আশা করি বুঝতে পারছেন। এই কাজটা আমাদেরকে মানে দুইটা বাক্যকে কিভাবে আপনি একসাথে করবেন এটা শিক্ষা দিবে কে? নাহু। সরি, নাহু শিক্ষা দিবে। মানে গটখালির যে কাজটা আর কি, মানে এক কথায় মানে গঠক কি করে, গঠকের কাজ কি বলেন তো? গঠক হচ্ছে আপনাদেরকে আপনার ইয়া করে, মানে দুই পরিবারের মধ্যে একটা মিলবন্ধন করে নতুন আর একটা পরিবার তৈরি করে। এটা হচ্ছে গঠকের কাজ, তাই না? তো এই জন্য আপনি দেখবেন নাহু মূলত কিন্তু এক ধরনের গঠক আপনি বলতে পারেন, গঠক এবং গার্ডিয়ান, উকিল বাপ আমরা অনেক সময় বলি, যদিও শরীয়তে এটার কোনো উপস্থিতি নাই, যে সে গঠক প্লাস গার্ডিয়ান। কিভাবে? কারণ সে দুইটা বাক্যের মধ্যে মিলবন্ধন করবে, দুইটা শব্দের মধ্যে মিলবন্ধন করবে, একটা বাক্য তৈরি করবে, এরপরে ভবিষ্যতে ওই বাক্যটা নিয়ন্ত্রণ করার যে পলিসিটা, ভবিষ্যতে এই বাক্যটা কিভাবে নিয়ন্ত্রিত থাকবে, এই বাক্যটা কিভাবে আপনি মানে শুদ্ধ রাখবেন, বিশুদ্ধ রাখবেন, কোনো ধরনের ঝামেলা যত না হয়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর যে কাজটা, এটা কিন্তু নাহু করে। মানে সম্পূর্ণ এই কাজটা হচ্ছে নাহু করবে। তো এই জন্য আমরা এই নাহু সরফের যে বিষয়টা, নাহুর আমি সংজ্ঞাটা একটু বিস্তারিত আলোচনা করছি, মূলত নাহুর মানে কেন আমাদের প্রয়োজন এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নাহু আমাদের কেন দরকার। আচ্ছা, এরপরে আমরা আসি ইলমুন নাহু এর লক্ষ্য ও উদ্দেশ্য। আরবি ভাষা শুদ্ধরূপে পড়া, লেখা, বলার যোগ্যতা অর্জন করতে পারা, এটাই হচ্ছে ইলমুন নাহুর লক্ষ্য ও উদ্দেশ্য। ইলমুন নাহু এর আলোচ্য বিষয় কালিমা ও কালাম, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ক্লাসে করব। তো এই যে আমরা সংজ্ঞা বললাম, আমরা জাস্ট 1 বা 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। এরপরে আমরা আবার নতুন করে আমাদের আরো অনেক পড়া আছে, অনেক মানে আছে, আজকের ফ্রি ক্লাসে অনেক কিছু আলোচনা করব আমরা। হ্যাঁ, তো আপনারা ক্লাসে ভর্তি হন বা না হন, অন্তত কিছু বিষয় অন্তত জেনে যেতে পারেন যারা ক্লাসে উপস্থিত হয়েছেন। সেই আশাবাদ তো আমি অবশ্যই আশা রাখি, আপনারাও সেই প্রত্যাশা নিয়ে এই ক্লাসে এসেছেন। আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা মানে যতটুকু বুঝিয়েছি, মানে নাহু সরফের যে অংশটা, সংজ্ঞাটা বুঝিয়েছি, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে এই জায়গাটায় আপনাদের বুঝতে বা এই জায়গাটায় আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বোঝার জায়গাটা একটু আমাকে জানাবেন। 1 থেকে 2 মিনিট সময়, তারপরে আমরা আবার ক্লাসে চলে যাব। মিজানুর রহমান, ডিজিটাল বোর্ড নেই? না ভাই, আমরা ডিজিটাল বোর্ড এখনো নেইনি। আসলেও ডিজিটাল বোর্ড দিয়ে কি হবে যদি আমরা পড়াশোনার মান ঠিক না রাখতে পারি। হ্যাঁ, তারপরে আমরা চেষ্টা করব ডিজিটাল বোর্ড সামনে ইনশাল্লাহ নিয়ে নেওয়ার। আর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পড়াশোনার মানটা যেন আমরা ঠিক রাখতে পারি। হ্যাঁ, সর্বোচ্চ সার্ভিস দিয়ে পড়াশোনার মান আমরা বজায় রাখবো। তারপরে আমরা অন্যান্য যে পারিপার্শ্বিক বা আমাদের যে বিষয় আছে এগুলো আমরা পরে দেখব। জি, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে যাব। মাওলানা রবিউল ইসলাম পিডিএফ, কারো কোনো প্রশ্ন না থাকলে, মানে এই পড়া বুঝতে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে চলে যাব। পিডিএফ, রবিউল ইসলাম ভাই পিডিএফ বলতে কি বোঝাচ্ছেন? পিডিএফ তো আমরা দিবই। সুমন, ওকে, জি অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বুঝতে পেরেছি। তাসফিকুর ইউসুফ, অনেক ধন্যবাদ ভাই, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন। আমরা জি, প্রশ্ন নেই আইনুল হক, অনেক ধন্যবাদ। আমরা তাহলে পরের আলোচনায় চলে যাই। জি, এবার আমরা সরফ অংশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে আমরা মানে সরফ কেন পড়ব? এক কথায় সরফ পড়ার অন্যতম কারণ হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাহকিক যেন আমি করতে পারি, আমি যেন তাহকিক করতে পারি, এটাই হচ্ছে সরফের অন্যতম কারণ। এখন তাহকিকের মধ্যে কি কি বিষয় প্রয়োজন হয়? তাহকিকের মধ্যে টোটাল 7টা বিষয় প্রয়োজন হয়, ভালো করে বুঝবেন। তাহকিকের মধ্যে 7টি বিষয়ের প্রয়োজন হয়। 1 নাম্বার সিগা, 2 নাম্বার বাহাস, 3 নাম্বার বাব, 4 নাম্বার মাজদার, 5 নাম্বার মাদ্দা, 6 নাম্বার জিন্স, 7 নাম্বার হচ্ছে মানা। এই 7টা বিষয় নিয়ে হচ্ছে তাহকিক গঠিত হয়। ঠিক আছে, তো সিগা আমরা কিভাবে জানবো? টোটাল সিগা হচ্ছে 14টা। এই 14টা সিগা আমরা মুখস্থ করব। 14টা সিগার আলামত, মাদিতে কখন কি আলামত হবে,
মুদারেতে কখন কি আলামত হবে, অন্যান্য বাহাস অনুযায়ী আলামত ভিন্ন হবে, কিন্তু সিগা 14টাই, ওয়াহিদে মুজাক্কার গায়েব দিয়ে শুরু, জামা মুতাকাল্লিম দিয়ে শেষ। এটা নিয়ে আমরা আলোচনা কিন্তু যে এখানে করব। হ্যাঁ, এরপরে দেখেন বাহাস কতগুলো, অনেকগুলো বাহাস আছে। ফেলে মাদির টোটাল বাহাস আছে 24টা। কিভাবে 24টা? হ্যাঁ, আমাদের প্রথম মূল বাহাস হচ্ছে 6টা, ওই 6টার আন্ডারে আরো 4টা বাহাস আছে, 4 6 24। এরপরে আপনারা দেখবেন ফেলে মুদারের বাহাস আছে 4টা। হ্যাঁ, মুসবিত মানফি দিয়ে, হ্যাঁ, মারুফ মাজহুল দিয়ে 4টা। নাফি জাহাদ বিলাম এটার বাহাস আছে 2টা। নাফি তাকিদ বিলান এটার বাহাস আছে 2টা। লাম তাকিদ বা নুন তাকিদ এর বাহাস আছে 4টা। এরপরে আল ফেলুল আমর এর বাহাস আছে 6টা। ফেলুল নাহি এর বাহাস আছে 6টা, 7টা, টোটাল 55টা বাহাস আছে। সরফের মধ্যে এই 55টা বাহাস আমরা আলোচনা করব। এই 55টা বাহাসের আন্ডারে প্রত্যেকটা বাহাসে কিন্তু 14টা করে সিগা আছে। এখন ওই 14টা সিগা, মাদির সিগাগুলো আপনি যদি মানে 14টা আলামত শিখে নেন, সকল মাদির সিগা সেম, শুধুমাত্র কি চেঞ্জ হবে একটু এখানে দেখেন। কখনো কাদ আসবে, কাদ আসলে মাদি করিব, কানা আসলে মাদি বাইদ, এটা ইস্তেমরারি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। লাআল্লামা আসলে এহতেমালি, লাইতামা আসলে তামান্নি। তার মানে আপনি যদি 14টা সিগা ঠিক আলামত সহ ভালো করে শুনে নেন, বুঝে নেন, তাহলে 24 বাহাস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ফেলে মুদারে এর 4টা বাহাস, আলামত সেম। 14টা সিগা যদি আপনি ফেলে মুদারের বাহাস অনুযায়ী আপনি পড়ে নেন, তখন আপনার এই ফেলে মুদারে কমপ্লিট। বাকি যে সিগাগুলো আসবে, বাহাসগুলো আসবে, এই প্রত্যেকটা বাহাস ফেলে মুদারের আন্ডারে। আমি আবারও বলছি, ফেলে মুদারে হচ্ছে ডন, মানে কিং আপনি বলতে পারেন। আর এই যে এখানে যে বাকি বাহাসগুলো আছে, এই সকল বাহাস ফেলে মুদারের আন্ডারে, সকল বাহাস ফেলে মুদারে থেকে গঠিত হয়। এই জন্য ফেলে মুদারের 4টা বাহাস থেকে একটা বাহাস যদি আপনি 14টা সিগার আলামত সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে নিতে পারেন, তাহলে আপনি অন্যান্য সকল বাহাস আস্তে আস্তে করে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই 55টা বাহাস, 55টা বাহাসের আন্ডারে 14টা করে যদি সিগা হয়, 14টা করে আলামত যদি আমার মুখস্থ করা লাগে, তাহলে কত হাজার সিগা হবে। আপনি এই ভয় পাওয়ার আপনার কোনো কারণ নাই। হ্যাঁ, এই জন্য এখানে মাদি থেকে আমরা 14টা সিগা আলামত শিখবো, মুদারে থেকে 14টা সিগা আলামত শিখবো, বাকিগুলো এমনিতেই অটোমেটিকলি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনারা আসেন এই ইয়ার মধ্যে, আমাদের এই যে পরবর্তী মানে 3 নাম্বার বাব। সরফের মধ্যে টোটাল 43টা বাব আছে। 43টা বাব পড়া মুখস্থ করা সো বোরিং, এগুলো আপনি করা একটু কষ্ট। তো 43টা বাব থেকে আমরা সব বাব পড়াবো না, আমি শুরুতেই বলে দিচ্ছি। এই 17টা বাব আমরা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়াবো, যে 17টা বাব সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবং এই 17টা বাব যদি আপনি পড়ে নেন, আমি বলতে পারি আপনার প্রায় 95% আপনার তাহকিকে আপনার কোনো প্রবলেম হবে না। একেবারে ডিপলি যদি কোনো তাহকিকে যান, তখন ওই বাহাসগুলো আপনার প্রয়োজন পড়বে। 43টা বাহাসের মধ্যে এমন বাহাসও আছে, বাবের মধ্যে এমন বাবও আছে যে বাব কখনো ব্যবহারই হয় না হাদিস কোরআনে, অন্য কোথাও ব্যবহার হয়েছে। তো এই জন্য গুরুত্বপূর্ণ 17টা বাব, যেগুলো আপনি পড়ে নিলে আপনার কাজ ভালোভাবে চলে যাবে। এরপরে মাসদার, শীট ও সাফাতুল মাসাদির। মাসদারের জন্য আমাদের শীটে অনেক মাসদার থাকবে, এবং সাফাতুল মাসাদির অলরেডি আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা কিন্তু আপনারা সব যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন দেখেছেন, সাফাতুল মাসাদিরটা আমরা শেয়ার করেছি। এই সাফাতুল মাসাদিরটা কওমি মাদ্রাসার বই পাওয়া যায়, এমন প্রত্যেকটা লাইব্রেরিতে আপনি পাবেন। আলিয়া মাদ্রাসার বই পাওয়া যায়, এমন প্রত্যেকটা মাদ্রাসার লাইব্রেরিতে আপনি পাবেন, লাইব্রেরিতে আপনি পাবেন। তো সেখানে থেকে আপনি সাফাতুল মাসাদিরটা যদি সংগ্রহ করে নেন, আপনার কিন্তু এটা মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ না করলে কিন্তু আপনার মানে ভোকাবুলারি যদি আপনি না জানেন, তাহলে আপনি অনুবাদ করবেন কিভাবে, তাই না? ভোকাবুলারি আপনার মুখস্থ করতে হবে। এরপরে মাদ্দা, দেখেন মাদ্দা বের করার জন্য আমরা সিগা, বাহাস, বাবের আলামত বাদ, একটা বাহাস আমি যখন পড়বো, তখন কিন্তু এই বাবের 14টা সিগার কোনটা, কোন সিগার কি আলামত, বাহাসটা যখন আমি পড়বো কোন বাহাসের কি আলামত, বাব যখন আমি পড়বো কোন বাবের কি আলামত, এগুলা বুঝেই তো পড়বো, না বুঝে তো আমি পড়বো না। তো এগুলো যদি আমি পারি, এগুলা বাদ দেওয়ার পরে যা থাকবে তাই মাদ্দা। এটা এত ইজি একটা বিষয় মাদ্দাটা বের করা, যদি আপনি মানে বুঝে বুঝে পড়েন। আর যদি আপনি মুখস্থ করেন, ওই যে আগের মানে ইয়ারা যেমন পড়তো আর কি, ওই যে আগের ইয়ারা না, এখনো অনেক স্টুডেন্ট পড়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই যে অমুকে পড়তেছে, হ্যাঁ, ফালা 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 ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুজাক্কার গায়েব, আপনিও ফালা ওয়াহিদে মুজাক্কার গায়েব, ফালা ওয়াহিদে মুজাক্কার গায়েব, হ্যাঁ, ফালা ফালা ফালা, এটা অমুকের মা, আপনিও ফালা ফালা অমুকের মা পড়ছেন শুনে শুনে। ওই যে কানা মুখস্থ যদি পড়েন,
তখন আর ওই যে মানে সিগার মধ্যে থাকবে না, তখন অমুকের মার কাছে চলে, মানে অমুকের ভাই, অমুকের মা, বা মানে একটা মানে এটা মানে লাঞ্ছিত হয়ে যাবে এক কথায়। তো এই জন্য আপনি যদি একটু বুঝে বুঝে যদি পড়েন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনি বুঝে বুঝে যদি পড়েন, হ্যাঁ, তখন দেখা যাবে আপনার এই মাদ্দা বের করা ইজি। আর মাদ্দা যদি আপনি বের করে ফেলেন, তখন কিন্তু জিন্স। মাদ্দা বের করতে পারলে মূল বর্ণ মাদ্দার মধ্যে যদি হরফে ইল্লত থাকে, হামজা থাকে, একই হরফ ডাবল হয়, তাহলে এক জিন্স। আর যদি এগুলা না হয় তাহলে আরেক জিন্স। হরফে ইল্লত হলে মুআতাল, হামজা হলে মাহমুজ, একই হরফ ডাবল হলে মুদাফ। বাস, যদি এগুলা না থাকে তাহলে সহিহ। এখানে আহামরি কোনো কিচ্ছু নাই, বুঝছেন? জাস্ট সময় অনুযায়ী আপনাকে পড়ে যেতে হবে। মানা, মানা অর্থ আপনি কিভাবে করবেন? আপনি বলতে পারেন যে আমি একটা লাইন পড়লাম কিন্তু লাইনের অর্থ বলতে পারছি না। কিভাবে আপনি পারবেন? আপনি তো বুঝে বুঝে পড়েন নাই। আপনি বুঝে বুঝে পড়লে যখন আপনি সিগা বুঝবেন, এটা যদি ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা হয়, তখন আপনি আমি দিয়ে অর্থ করবেন। বাহাস যদি মাদির হয়, তখন করলাম, ধরলাম, হাঁটলাম, খেলাম, লিখলাম, পড়লাম, এগুলোর অর্থ হবে। যদি মুদারে হয়, লিখবো, করব, ধরবো, এগুলোর অর্থ হবে। কিন্তু আপনি সিগাটা দেখে তো আপনাকে বুঝতে হবে যে এটার বাহাসটা কি। তা না হলে আপনি অনুবাদ করতে পারবেন না। বাব অনুযায়ী, হ্যাঁ, বাবের খাসিয়াতের কারণে অনেক সময় অর্থ চেঞ্জ হয়। এগুলো আপনি যখন বুঝে বুঝে পড়বেন, তখন আপনি ইজিলি তাহকিকটা করতে পারবেন এবং অনুবাদও করতে পারবেন। আপনি রিডিং পড়তে পারবেন হরকত ছাড়া। যেমন আমরা একটু সামনে পড়াবো, কিছু বিষয় আলোচনার বিষয় আছে। এই তাহকিকের যে উপকরণটা আমরা পড়ালাম, আপনাদের কাছে এই উপকরণটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, বা কারো কোনো প্রবলেম আছে কিনা উপকরণের মধ্যে। জি, উপকরণের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আদওয়াতুত তাহকিক আমরা যেটাকে বলছি, এখানে কারো কোনো? আব্দুল্লাহ স্যার, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। মিজানুর রহমান, জাফসা তাকে দেখা যায় না। কাজী আব্দুল্লাহ আল মামুন, মাশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ, স্বাগতম ক্লাসে যুক্ত হওয়ার জন্য। যে জাকারিয়া হুসাইন জাকির, অনেক ধন্যবাদ ভাই জাকির ভাই। কাজী মনিরুল ইসলাম, স্যার রেকর্ড থাকবে ক্লাস? হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে। মিজানুর রহমান সাহেব, শিক্ষক নিবন্ধন নিয়ে কিছু বললে ভালো হয়। ভাই, আমি তো অলরেডি এটা বলেছি যে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসটা শেষ হলে আমরা আলোচনা করব। জি। আর তারপরে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। মাসুমা খন্দকার, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকেও। তাওহিদুল ইসলাম, মাশাআল্লাহ, সাধারণ হুজুর, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহকিকের আদওয়াতুত তাহকিকটা আমরা আলোচনা করেছি, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের অংশে চলে যাব। পরের অংশে সেই জায়গা নুরুদ্দিন, ভেরি গুড, ওয়েলকাম, অনেক ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন। মানে অনেকে অন্যরা যা পড়ায় আমরা কিন্তু মূলত তাই পড়াবো। অন্যরা যা পড়ায় আমরা তাই পড়াবো, শুধু পড়ানোর পলিসিটা আমাদের এখানে ভিন্ন। মানে অনেক কঠিন একটা বিষয়কে সহজ করে কিভাবে পড়াতে হয়, বুঝতে হয়, পড়তে হয়, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুমন ভাই, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, অনেক ধন্যবাদ ভাই। আনারুল ইসলাম, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনারা যেহেতু বুঝতে পারছেন, আমরা একটু সামনের দিকে যাব। জি, আমরা জি, যাদের জাফসা দেখাচ্ছে আমরা তাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করব, আপনারা কাইন্ডলি আপনাদের ভিডিও সেটিং থেকে, মানে আপনাদের ভিডিও কোয়ালিটিটা এইচডি করে নেন। হ্যাঁ, এইচডি করে নেন। আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোনো প্রবলেম আছে। আচ্ছা, এরপরে আসেন ফেল এর পরিচয়। এমন কালিমা যা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। যেমন ইংরেজিতে যাকে ভার্ব বলে, বাংলাতে যাকে ক্রিয়া বলে, যেমন নাসারা, সে সাহায্য করলো, এটা একটা ফেল। বিভিন্ন দিক বিবেচনায় ফেলের বিভিন্ন প্রকার হয়ে থাকে। ফেলের অনেক প্রকার হয়ে থাকে। তো আমরা সবগুলা বিষয় তো ফ্রি ক্লাসে আলোচনা করতে পারবো না। আমরা আমাদের যে পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস, সেখানে সবগুলা বিষয় ইনশাল্লাহ আলোচনা করব। তো গঠনগত দিক থেকে ফেল 3 প্রকার, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ইন জেনারেল আপনি যদি কখনো দেখেন কোনো একটা প্রশ্নে আসছে যে ফেল কত প্রকার, তখন আপনি সোজা বলে দিবেন 3 প্রকার। আর যদি গঠনগত দিক থেকে ফেল কত প্রকার যদি জিজ্ঞেস করি, অবশ্যই আপনি এটা বলবেন। আর ইসবাত, নফি, হাবাচক, নাবাচকের দিক থেকে ফেল কত প্রকার, মাফুলের প্রয়োজনীয়তা, থাকা না থাকার দিক থেকে ফেল কত প্রকার, বিভিন্ন দিক বিবেচনায় ফেলের বিভিন্ন প্রকার হয়ে থাকে। ওগুলো যদি ইন্ডিকেট করে জিজ্ঞেস করে, তখন আপনারা ওগুলো বলবেন। আমি আবারও বলছি, জেনারেল যদি কোথাও জিজ্ঞেস করে ফেল কত প্রকার, ফেল 3 প্রকার, মাদি, মুদারে, আমর। ঠিক আছে? আর যদি আপনার সরাসরি ইন্ডিকেট করে কোনোটা জিজ্ঞেস করে থাকে, তাহলে ওইটার উত্তর দিবেন।
আচ্ছা, এবার আমরা ফেলে মাদিটা নিয়ে একটু আলোচনা করি। ফেলে মাদি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া বলা হয়। ফেলে মাদি মোট 6 প্রকার। তো 6 প্রকার নিয়ে তো আমরা ফ্রি ক্লাসে আলোচনা করতে পারবো না, আমরা একটা প্রকার নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বাহাস, 51টা বাহাস, আমরা 55টা বাহাসের কথা আমরা বলেছি না, 55 বাহাসের প্রথম বাহাস নিয়ে আমরা আলোচনা করব। আল বাহাসুল আউয়াল, প্রথম বাহাস, আল ফেলুল মাদি আল মুতলাক আল মুসবিত লিল মারুফ বা আল ফেলুল মাদি উল মুতলাক আল মুসবিতুল লিল মারুফ। এই যে আমরা বাহাসটা পড়লাম, এই বাহাসটাকে আমরা এতদিন পর্যন্ত অনেকেই ফার্সিতে পড়েছি, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। ঠিক আছে, ওভাবে লিখলে হবে হবে না এটা আমরা বলবো না, আমরা আরবি ভার্সনে চলে আসছে এখন। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আরবি যে তো বই আছে, আপনারা আলিয়া মাদ্রাসার বই বলেন অথবা কওমি মাদ্রাসার আধুনিক যে বইগুলো আসছে এখন বর্তমান সামনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফার্সি ভার্সনটাকে মানে অ্যাভয়েড করে আরবি ভার্সনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ভাষার নাম আরবি ভার্সন ব্যবহার করার ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনাদের পরবর্তী সময়ের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে সহজ হয়। তো যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে আল ফেলুল মাদি আল মুসবিত লিল মারুফ বলে। একটা বাহাসের মধ্যে আমি আবারও বলছি ওই সংজ্ঞাটা লুকায়িত থাকে, এই জিনিসটা আমরা কিন্তু ক্লাসে ধরিয়ে দিব। আপনি যখন কোনো একটা বাহাসের নাম বলতে পারবেন তখন এই বাহাসের পরিচয় অটোমেটিকলি পারবেন। কিভাবে? যেমন ফেল, ফেল মানে যেটা করে, যে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। মাদি মানে অতীতকাল, মুতলাক মানে কি সাধারণ, মুসবিত মানে হাবাচক, মারুফ মানে যার ফাইল জানা আছে। দেখেন তো সংখ্যাটা, যে ফেল দ্বারা সাধারণভাবে, এই যে দেখেন মুতলাক, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, এই যে ফেল কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল জানা থাকে, এই যে মারুফ তার ফাইল জানা থাকে, হ্যাঁ, তাকে আল ফেলুল মাদি মুসবিত লিল মারুফ বলে। যদি এখানে না করা বা না হওয়া বোঝাতো তাহলে আল মানফি লিল মারুফ বলতো। তো বাহাসগুলো আপনারা এমনভাবে পড়বেন, প্রত্যেকটা শব্দ আপনি বুঝে বুঝে পড়বেন। আর যখন আপনি শব্দ বুঝে বুঝে পড়বেন, বাহাসের নামটা আপনাকে যদি বলে যে ফেলে মাদি মুতলাক লিল মারুফ কাকে, মুসবিত লিল মারুফ কাকে বলে, আপনি সংজ্ঞাটা অটোমেটিকলি বলতে পারবেন। মুদারে ফেলে মারুফ কাকে বলে আপনি বলতে পারবেন সোজা, কারণ মুদারের অর্থ কি এটা আপনি জানেন, ফেলের অর্থ কি এটা আপনি জানেন, আর হচ্ছে মারুফের অর্থ কি সেটা আপনি জানেন। তো যখন আপনি এগুলো জানেন তখন আপনি অবশ্যই এগুলা বলতে পারবেন। এই জন্য আমরা আমাদের কোর্সে এই বাহাসগুলো এমনভাবে পড়াবো যেন আপনি বাহাসের নামটা শোনার সাথে সাথে আপনি সংজ্ঞাটা বলে দিতে পারেন এক কথায়। যেমন নাসারা, সে সাহায্য করলো, এটা হচ্ছে ফেলে মাদির একটা উদাহরণ। এরপরে আপনি আসুন, আমরা একটা তাসরিফ এখানে এনেছি, গঠন প্রণালী, আপনি গঠন কিভাবে করবেন। মাদি মুতলাক মারুফ সাধারণত মাজদার থেকে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেলের ফা কালিমায় ফাতহা, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ। এই বাব অনুযায়ী জবর জেরটা পেশটা কি এটা কিন্তু আমরা একটু বুঝবো। হ্যাঁ, লাম কালিমায় জবর, আইন কালিমায় ফা কালিমায় ফাথা, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় জবর। এটা আসলেও যেমন কারুমা আমরা দেখতে পাচ্ছি পেশ হয়েছে, সামিয়া, নাসারা সবগুলোই কিন্তু এই বাবের, হ্যাঁ, এই বাহাসের সিগা এবং ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা। কখনো আইন কালিমায় মাঝখানের অক্ষরটাতে জবর হয়েছে, কখনো জের হয়েছে, কখনো পেশ হয়েছে। এটা মানে ব্যাপার না, এটা আপনার জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি ওই 5টা বাব যেগুলো সেগুলো যদি আপনি জেনে যান তখন আপনি এগুলো বুঝতে পারবেন। এখন এই আইন কালিমা, ফা কালিমা, লাম কালিমা বলতে কি বুঝে এটা আমাদের একটা বিষয় এখানে বোঝার আছে, আর বাব অনুযায়ী বলতে কি বুঝে এটাও আমাদের একটা জিনিস বোঝার আছে। এই জিনিসটা কিন্তু আমরা এই যে এখানে আলোচনা করে দিয়েছি, যে আইন কালিমা, লাম কালিমা বা ফা কালিমা বলতে আপনারা ওই কালিমায়ে শাহাদাত তারপরে কালিমায়ে তৈয়বা এগুলাকে মনে করবেন না। কথা বুঝতে পারছেন? আরেকটু জুম করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে আশরাফ আলী ভাই, আমরা মেসেজটা দেখতে পারিনি, শীঘ্রই আমরা জুম করে দিব। হ্যাঁ, 4 প্রকার বলবো না, একটু লেটে জয়েন হয়েছে, নাহু বিষয়ে কিছু বলবেন? জি, সব বিষয়ে আলোচনা আমাদের হচ্ছে, আরো হবে সামনে। অসাধারণ ক্লাস, শাহাবুদ্দিন জি ধন্যবাদ। এরপরে কাজী আব্দুল্লাহ মামুন ভাই, নাহি বলবো না, বলবো স্ক্রিনটি আরেকটু জুম। আচ্ছা ঠিক আছে, আমরা জুম করে দিচ্ছি। পেড ক্লাস কখন থেকে? আমরা যারা ভর্তি হবে তাদের সাথে আলোচনা করে 1-2 দিনের মধ্যে পেড ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা না করেন, মানে এই মুহূর্তে প্রশ্ন না করে কয়েকটা মিনিট অপেক্ষা করেন, আমরা ক্লাসটা শেষ করে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। হ্যাঁ, ও যে বিষয়টা বলছিলাম যে আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা আর সরফি আইন কালিমা, লাম কালিমা দুইটা কিন্তু এক না। আমাদের এক ভাই হেদায়েতুন জামাতে ভর্তি হবে, তো উনি যখন ক্লাসে মানে ইন্টারভিউ দিতে গেছেন, যখন ভর্তি হবে তো ওনার তো একটা ইন্টারভিউ নিতে হবে, উনি নাহুটা কতটুকু পড়েছেন এটা জানার জন্য। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি নিয়ে গেছিলাম আর কি ওনাকে,
ভর্তি করানোর জন্য। উনি অনেক রিকোয়েস্ট করছিলেন ওই লোকটা। তো ওনাকে হুজুর জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো কালিমা কাকে বলে। তো সে বলতেছে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনাকে যদি নিবন্ধনের পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষার প্রশ্নে চলেই আসে যে কালিমা কাকে বলে, কত প্রকার ও কি কি, আর আপনি যদি বলে দেন যে কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা 6 প্রকার, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, তারপরে ইমানে মুজমাল, মুফাসসাল, কালিমা তামজিদ, তাওহীদ, এটা কিন্তু অবাক হব না। অবাক হব না কখন? যখন আপনি মানে কালিমা যদি আপনি সরফি কালিমা কাকে বলে এটা যদি আপনি না বুঝেন, তখন তো আপনি ওইটাই বলে দিবেন। হ্যাঁ, সরফি কালিমা এক জিনিস, নাহভি কালিমা আরেক জিনিস, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ইমানের কালিমা কিন্তু আরেক জিনিস। এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এই ভুলগুলো যেন আমাদের না হয়। হ্যাঁ, আচ্ছা, তো সরফি কালিমাটা কি জিনিস এটা আমরা একটু আলোচনা করি। জি, সরফি কালিমা হচ্ছে এই যে ফাআলা, সকল সিগার মা হচ্ছে এই ফাআলা শব্দটা, এটি সরফের সকল সকল সিগার ফাউন্ডেশন। এই 3টি হরফের স্থানে শব্দের পরিবর্তে, এই ফাআলা শব্দের পরিবর্তে অন্য কোনো হরফ যদি আসে, অন্য কোনো শব্দ যদি আসে, মৌলিক সামঞ্জস্য বোঝানোর জন্য ওই হরফসমূহকে এদের নামে নামকরণ করা হয়। যেমন ফাআলার জায়গায় আমি যদি নাসারা আনি, মনে করেন ফাআলা একটা শব্দ, এটা হচ্ছে ফাউন্ডেশন সরফের। এখন আমি ফাআলা না বলে বললাম যে নাসারা, তো নাসারাটা কি? ফা কালিমা। নাসারার মধ্যে নুনটা হচ্ছে ফা কালিমা, সরটা হচ্ছে আইন কালিমা, রটা হচ্ছে লাম কালিমা। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি এখানে নাসারা না এনে এই যে কাতাবা আনলাম, আমি একটু জুম করে দিই, জি একটু বুঝতে প্রবলেম হচ্ছে বিষয়টা, একবার হঠাৎ করে একটু ছোট করেছিলাম একটা দরকারে, আমাদের খেয়াল ছিল না। জি, আমরা যেটা বলছিলাম, আমরা যদি মনে করেন এই যে কাতাবা শব্দটা আছে এখানে, এই কাতাবাটাকে আমরা বললাম এখানে ফা কালিমা কোনটা, এখানে ফা কালিমা হচ্ছে কাফ, এখানে আইন কালিমা কোনটা, তা 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 কালিমা, তা হচ্ছে আইন কালিমা। কারণ কেন ওই যে ফাআলার আইনের জায়গায় আইন তা আসছে, এই জন্য তাটা হচ্ছে আইন কালিমা। ফার জায়গায় কাফ আসছে, এই জন্য ফাটা হচ্ছে কাফটা হচ্ছে ফা কালিমা, বাটা হচ্ছে লাম কালিমা, কারণ লাস্টে লামের জায়গায় আসছে। আশা করি আপনারা কালিমা বিষয়টা কি বুঝতে পারছেন। এই ফা আইন লামের জায়গায় অন্য যে হরফগুলো আসবে মাজদারের পরিবর্তনের কারণে, ওই হরফগুলোকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলা হবে। তো আইন কালিমায় ফা কালিমায় জবর ফাথা, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় জবর। এই বিষয়গুলো হচ্ছে এইগুলা লক্ষ্য রেখে ফেলে মাদি মুতলাক গঠন করতে হয়। আচ্ছা, এরপরে আমরা একটু যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সিগা আমরা কিভাবে চিনব। দেখেন ফাআলা, আমরা এখানে 14টা সিগা আলোচনা করেছি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এই সিগাগুলো কি? হ্যাঁ, ওয়াহিদে মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, 14টা সিগার নাম এখানে দেওয়া আছে। জামা মুযাক্কার, জামা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার হাদির, জামা মুয়ান্নাস হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই সিগাগুলো যখন আমি দেখব এই আলামতগুলোর কোনোটাই ব্যবহার হয় নাই, তখন এটা ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা। যখন আমি দেখব এই জবর আলিফ আসছে লাস্টে, খালি জবর খালি আলিফ আসছে, ফাআলা এরকম, লাম কালিমায় জবর হয়েছে পরে খালি আলিফ আসছে, তখন এটা তাসনিয়া মুযাক্কার গায়েব। ফাআলু, এই যে দেখেন ওয়াও, এটা যখন হবে পেশের পরে ওয়াও আসবে, তখন আমি এটা জামা মুযাক্কার গায়েব বুঝবো। এটা কোন বাবের আলামত, কোন বাহাসের আলামত আমরা বলছি? মাদি বাহাসের সকল সিগা এই প্যাটার্নে হবে। ফাআলাত, লাস্টে যদি তা সাকিন আসে, তখন আমি এটা বুঝে নিব এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়াহিদে মুয়ান্নাস গায়েব। তা আলিফ জবর তা, ফাআলাতা, এই তা যখন আসবে তখন আমি বুঝে নিব এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এখন এই যে 14টা আলামত আমরা এখানে লিখলাম, ফাআলতা, তা জবর তুমা, তুম, হ্যাঁ, ফাআলতুম, দেখেন এটা হচ্ছে জামা মুযাক্কার হাদিরের আলামত। তি, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস হাদিরের আলামত। তুমা, এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাদির, তাসনিয়া মুযাক্কার হাদিরের আলামত। তুন্না, জামা মুয়ান্নাস হাদিরের আলামত। এই আলামতগুলো 14টা আলামত যদি আমি মুখস্থ করে নিই, ওই যে আমরা বলছিলাম ফেলে মাদির কটা বাহাস আছে? 24টা। এই 24টা বাহাসে আপনি সিগা নিয়ে এক বিন্দু পরিমাণ আটকাবেন না। জাস্ট এই 14টা সিগার সাথে আপনি 14টা আলামত মুখস্থ করে নেবেন। আপনাকে আমি মানে আকাশ থেকে যদি কোনো একটা মাছদার নিয়ে এসেও আপনাকে জিজ্ঞেস করি যে ভাই এই সিগাটা কি, আপনি বলতে পারবেন। কখন? যখন আপনি এই 14টা আলামত বুঝে বুঝে পড়বেন এবং মনে রাখবেন। ঠিক আছে? তো এখন মাদি তামান্নি যদি কোনো বাহাস আমি আনি, লাইতামা, লাইতামা ফাআলতুম, এই যে ফাআলতুমের শুরুতে যদি আমি লাইতামা নিয়ে আসি, তখন এটা জামা মুযাক্কার হাদিরের সিগা হয়ে যাবে। লাআল্লামা ফাআলতুম, জামা মুযাক্কার হাদিরের সিগা, মাদি হেতামালি বাহাস হয়ে যাবে।
মানে জাস্ট এই শুরুতে লাইতামা আল্লামা কানা এগুলা চেঞ্জ হবে, আর বাহাস মানে সিগার মূল আলামতটা কিন্তু সেম থাকবে। এই জন্য এই 14টা আলামত যদি আপনি বুঝে বুঝে পড়েন, আপনার 24টা বাহাস ক্লিয়ার। 24টা বাহাস মানে কি, 24কে 14 দ্বারা গুণ দেন, ওই 24কে 14 দ্বারা গুণ দেওয়ার পরে যা হবে ওইটাকে আরো গুণ দেন। এরকম যদি একটা করে মাসদার বানান, তাহলে আপনি হাজার হাজার সিগা বলতে পারবেন, শুধু এই 14টা সিগার আলামত যদি আপনি ভালো করে বুঝে বুঝে পড়েন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাহাসের ফেলে মাদি মুতলাক বাহাসের একটু আমি সংক্ষেপে আলোচনা করেছি। পেড ক্লাসে আমরা অবশ্যই আরো বিস্তারিত আলোচনা করব এবং স্লোলি আলোচনা করব, যেহেতু আমাদের ফ্রি ক্লাসে আরো অনেক পড়া আছে, আমাদেরকে সামনের দিকে যেতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করবেন, দেখবেন এই বাব আল ওয়াজনুল আসলিয়ু নাসারা ইয়াংসুরু, এটা হচ্ছে বাবের একটা আলামত আছে। এই মাসদারগুলো আমরা একটু মুখস্থ করতে হবে। প্রথম ক্লাসে আমরা এই 10টা মাসদার মুখস্থ করাবো, এরপরে প্রতিটা ক্লাসে এরকম মাসদার দেওয়া থাকবে, অর্থ থাকবে, মাদি মুদারি থাকবে, আমর থাকবে, নাহি থাকবে, ইসমে ফাইল থাকবে, বাব থাকবে। দেখেন এই যে আন নাসরু শব্দটা সাহায্য করা, নাসারা মানে সে একজন পুরুষ সাহায্য করলো। এই যে দেখেন ওয়াহিদে মুযাক্কার গায়েব সিগা, সে একজন পুরুষ সাহায্য করলো। ফাআলা সে একজন পুরুষ করলো, যখন আমি এখানে নাসারা বলবো তখন অর্থ হবে সে একজন পুরুষ সাহায্য করলো। এখানে যদি আমি কাতাবা বলি তখন সে একজন পুরুষ লিখলো। হ্যাঁ, সিগা হবে ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস কি হবে, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাব কি হবে, বাব এই যে দেখেন আমরা এখানে লিখে দিয়েছি নাসারা ইয়াংসুরু। কিভাবে বুঝলাম এটা নাসারা ইয়াংসুরু বাব হবে, এটার মাদির ওজনটা হচ্ছে নাসারা, এই যে আইন কালিমায় জবর আর লাম মুদারের আইন কালিমায় হচ্ছে পেশ, এই দুইটা যখন মিলবে তখন এটা এই বাহাসের সিগা হবে, বাবের সিগা হবে। এখন দেখেন আমি আরেকটু ক্লিয়ার করি এই জায়গাটা। হঠাৎ করে একটা সিগা আসছে, সবসময় তার এই 5 সিগা দিয়ে আসবে না। নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা ছাড়াও দুনিয়াতে আরো অনেক মাসদার আছে, এগুলা দিয়ে একটা সিগা আসলো, আপনি কিভাবে বলবেন যেটা কোন বাব থেকে আসছে? এই বাব থেকে আসার মানে বুঝার সিস্টেমটা হলো, আপনি প্রথমে মনে করেন এই যে আল কিতাবাতু মাসদারটা আমরা দেখি, যে আল কিতাবাতু মাসদারটা আমি বললাম যে কাতাবা কোন সিগা বলো, তখন আপনি ওজন মিলিয়ে বলবেন ওয়াহিদ মুযাক্কার গায়েব। যখন আমি বলবো বা কাতাব তুম কোন সিগা, তখন আপনি ওজন মিলিয়ে বলবেন এই যে কাতাব তুম, তুম যেহেতু আসছে তাহলে এটা জামা মুযাক্কার হাদিরের সিগা। এটা বাহাস কি হবে, যদি শুরুতে কাত কানা এগুলা থাকতো তাহলে অন্য বাহাস হইতো, যেহেতু এগুলা নাই সুতরাং ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ সিগা বাহাস। এরপরে এটার বাব কি হবে, বাব বোঝার জন্য আমাকে এটা বুঝতে হবে। দেখেন এই যে কাতাবা আইন কালিমায় জবর, ইয়াকতুবু মুদারের আইন কালিমায় পেশ, মাদির আইন কালিমায় জবর, মুদারের আইন কালিমায় পেশ, এই দুইটা জিনিস যদি মিলে যায় তখন এটা নাসারা ইয়াংসুর, এই যে এই উদাহরণের সাথে মিলে গেছে। কিন্তু এটার মুদারের আইন কালিমায় যদি জের হইতো তাহলে কিন্তু দরা বা ইয়াদ রিবু হইতো, যে দেখেন ওটার আইন কালিমায় জের। তো বাব চেনার জন্য আপনাকে মাদি মুদারে জানতে হবে। মাদি মুদারে এটা কিভাবে জানবেন, এই 5টা বাহাসে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো সেমাই বিষয়। আর অন্যান্য যে মাজিদের যে বাহাসগুলো আছে এগুলো কিন্তু আমরা আলামত দেখে বুঝতে পারি। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার আপনারা আসেন এই ফালতুম, আমি আপনাদেরকে এবার একটু প্রশ্ন করব, সবাই একটু প্লিজ একটু ইয়া করেন, খেয়াল করেন। স্যার একটু ভাই আছে মিজান শেখ, জি অনেক ধন্যবাদ ভাই। জি এবার আপনাদেরকে একটু আমি ইয়া যাবো, এই যে ফালতুম এটা কোন সিগা বলতে পারবেন কেউ, বলেন তো দেখি ফালতুম কোন সিগা? ওয়াহিদে মুযাক্কার সরি জামা মুযাক্কার হাদির। বাহাস কি হবে, ইসবাত ফিল মাদি মুতলাক মারুফ। কেন? কারণ এটাতে ইয়া নাই, কানা নাই, কাদ নাই, এগুলা নাই, তাই না? আবার আপনি দেখেন বাব কি হবে, ফাআলা ইয়াফআলু, এটা সব বাবে আসে, এটার সাথে মানে বাব এলানো যাবে না। মাসদার কি আল ফাইলু, এটা কেন, এই যে আল ফাইলু আমরা মুখস্থ করছি এটা। মাদ্দা কি ফাইনলাম, জিন্স কি, যেহেতু এটার মধ্যে কি নাই, হরফে ইল্লত নাই, হামজা নাই, যেটা আমরা তাহকিকের মধ্যে পড়ছি। হ্যাঁ, তারপরে আপনার এক জাতীয় 2 হরফ নাই, এই জন্য এটা সহিহ। মা নাকি তোমরা সকল পুরুষ করলে, ঠিক এইটার ওজনে আমি যখন আপনাকে নাসার তুম সিগাটা জিজ্ঞেস করব, দেখেন একটু খেয়াল করে তাহকিকটা আপনি কিভাবে করবেন। মানে একটা শব্দের আপনি তাহকিক কিন্তু আজকে করতে পারবেন এখানে বসে থেকে এই ক্লাসেই। নাসার তুম কোন সিগা আমি যদি জিজ্ঞেস করি, আপনি অবশ্যই বলতে পারবেন যে এটাও জামা মুযাক্কার হাদিরের সিগা। কেন? ওই যে তুম আমি শিখে আসলাম মাত্র। এরপরে যদি জিজ্ঞেস করি এটার বাহাস কি, 2 নাম্বার পয়েন্ট, আপনি অবশ্যই বলতে পারবেন ইসবাত মাদি মুতলাক মারুফ, কারণ এটার শুরুতে কাদ কানা লাইলা আল্লামা লাইতামা নাই, সুতরাং এটা ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। এটার বাপ কি, নাসারা ইয়াংসুরু, নাসারা বাপ, আন নাসরু বাপ, নাসারা ইয়াংসুরু। আবার দেখেন এটার মাসদার কি, আন নাসরু। কেন? ওই যে আমি মাসদার পড়ে আসছি এখান থেকে। এরপরে মাদ্দা কি,
সিগার আলামত বাদ দিতে হবে। এখানে সিগার আলামত কি আমরা বলছি, কিন্তু এই যে মাদ্দা দেখেন, আদওয়াতুত তাহকিক যখন আমরা পড়েছি এখানে কিন্তু বলেছি মাদ্দা বের করার জন্য সিগা বা হাস বাবের আলামত বাদ দিতে হবে। তো এখানে আপনি একটু লক্ষ্য করেন যে এখানে মাদ্দা বের করার জন্য আমি কি করব, সিগার আলামত তুম, এটা সিগার আলামত, এটা বাদ দেব। তো বাকি রইল কি নুন সদরা, তিনটা অক্ষর, তাহলে এগুলা হচ্ছে কি মাদ্দা। তো জিন্স কি সহি, আমরা জানি হরফে ইল্লত এক জাতীয় দুই অক্ষর না থাকলে এটা জিন্স সহি হয়। মানা কি, মানা কি হবে ফালতুম, জামা মুজাক্কার হাদিরের সিগা, তাই না? তো এটার অর্থ হচ্ছে তোমরা সকল পুরুষ করলে। তো নাসার তুম, তোমরা সকল পুরুষ সাহায্য করলে, আর নাসর মানে সাহায্য করা। দেখেছেন এই যে নাসার তুম তাহাকিকটা কিন্তু আমরা পারলাম, পুরো তাহাকিকটা দেখেন কিভাবে পারলাম। এই বিষয় নাসার তুম তাহাকিক করার জন্য যা যা দরকার তা কিন্তু আমরা একটা ক্লাসে পড়ে ফেলছি। এই যে মাত্র আমরা শুরু করেছি কত 10-এ 12তে ক্লাস শুরু করেছি, এখন 57 বাজে বা আপনার 55 বাজে। আমরা কিন্তু যে 45 মিনিটের যে ক্লাস, এই ক্লাসে কিন্তু নাসার তুম শব্দের তাহাকিকের জন্য যা যা দরকার তা কিন্তু আমরা পড়েছি। এই জন্য আমরা তাহাকিক পুরো 7টা বিষয় কিন্তু আমরা পারছি। এরপরে আপনি দেখেন জালাস্তু, এই যে এই শব্দটার তাহাকিকটা আপনি অনুশীলনী পাঠটা একটু ভালো করে খেয়াল করেন। জালাস্তু এটা কোন সিগা, 1 নাম্বার। তা তু এটা কার আলামত দেখেন তো, এই যে তু ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত, তাহলে এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদে মুতাকাল্লিমের অর্থ কি, ফালতু আমি করলাম। তাহলে আমি এখানে কি লিখেছি, জালাস্তু। আল জুলুসু মানে কি, এই যে দেখেন আল জুলুসু মানে বসা। তাহলে জালাস্তু এটার বাহাস কি হবে, শুরুতে কাদ কানা কাইয়া তারপরে লা আল্লামা লাইতামা কিচ্ছু নাই, এই জন্য এটা বাহাস হবে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাপ কি হবে, জালাসা ইয়াজলিস, এই যে দেখেন জালাসা আইন কালিমায় জবর, লাম কালিমায় জের, মুদারের আইন কালিমায়, সরি মাদির আইন কালিমায় জবর, মুদারের আইন কালিমায় জের। দেখেন তো দরাবা ইয়াদ্রিব, তাহলে এটার বাপ কি, দরাবা ইয়াদ্রিব। আবার মাজদার কি, আল জুলুস, এটা আমি মুখস্থ করছি। মাদ্দা কি, সিগার আলামত বাদ দিতে হবে, তা বাদ দিব, এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত। বাদ রইল কি, যে রয়ে গেল কি জিম লাম সিন, এগুলো হচ্ছে মাদ্দা। জিন্স কি, যেহেতু হরফে ইল্লত নাই, এক জাতীয় দুই অক্ষর নাই, এগুলা নাই, এই জন্য এটা সহি। মানা কি, আমি বসলাম, জুলুসু মানে বসা, আর ওয়াহিদে মুতাকাল্লিমের অর্থ আমি বসলাম। কাতাবাত আমি যদি জিজ্ঞেস করি আপনারা কিন্তু এই তাহকিকটা করতে পারবেন। কেন, কাতাবাত গুলতা হচ্ছে সাকিন যুক্ত, তা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের আলামত। বাহাস কি হবে এটা আমরা অলরেডি বুঝতে পারছি। তারপরে কাতাবাত এটার কি হবে, এই বাপ কি হবে, কাতাবা ইয়াকতুবু নাসরা ইয়ানসুরু, মিলে গেছে এই যে কাতাবা নাসরা ইয়ানসুরু। মাজদার কি হবে, আল কিতাবাতু, মুখস্থ করেছি। জিন্স কি হবে, এই যে কাতাবাত তা বাদ দিব, সিগার আলামত, কাফ তা বা জিন্স সহি হবে। অর্থ কি হবে, সে একজন মহিলা লিখলো, ফাআলাত সে একজন মহিলা করলো, তাহলে কাতাবাত সে একজন মহিলা লিখলো। মানে এক কথায় এই যে আমরা ক্লাসটা যে নিলাম এতক্ষণ পর্যন্ত সরফের তাহাকিকের জন্য 7টা বিষয় আপনি এভাবে এভাবে বুঝে বুঝে পড়তে পারবেন, তাহাকিক করতে পারবেন। একটা ক্লাসের মধ্যে যে যা আমরা বুঝালাম এই অনুযায়ী যদি আপনি তাহাকিকটা করতে পারেন, তাহলে সবগুলা ক্লাসে কি আপনি করতে পারবেন না? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু পারছেন। হ্যাঁ, রুমা ওয়াদুদ, জিনসের সহি, জিনসের সহি, তোমরা সকল পুরুষ সাহায্য করলে, সমর জামা মুজাক্কার হাদির। এই যে আপনারা কেন পারছেন, এই ক্লাসের মধ্যে যতটুকু দরকার আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই তাহকিকটার জন্য প্রয়োজনীয় অংশগুলো আমরা আলহামদুলিল্লাহ পড়িয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের জি, ধন্যবাদ সবাইকে। তো এরপরে আপনি নাহু অংশের যে আলোচনাটা, আমরা একটু এই নাহু অংশের আলোচনায় যাব। সরফ অংশের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা নাহু অংশের আলোচনাতে যাব, একটু খেয়াল করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আছে, সিলা অনুযায়ী, সিগার সিলা অনুযায়ী আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। রাগিবতু ফিল ইলমি, আমি জ্ঞানের প্রতি আগ্রহী হয়েছি। রাগিবতু আনিল ইলমি, আমি জ্ঞানের প্রতি জ্ঞান থেকে বিমুখ হয়েছি। কখন আগ্রহী হওয়া, কখন বিমুখ হওয়া অর্থ হচ্ছে এই জিনিসটা ফি আসার কারণে আপনার আগ্রহী হওয়া, সরি আন আসার কারণে বিমুখ হওয়া। এই যে দুই ধরনের অর্থ হলো, কিভাবে হলো এটা কিন্তু আমাকে এই আমরা এই কোর্সে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে নাহু অংশ, সবাইকে একটু খেয়াল করতে বলবো। ইলমুন নাহুর মূল ভিত্তি হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে আমেল, 2 নম্বর মামুল, 3 নম্বর মাহাল্লে এরাব, 4 নম্বর হচ্ছে এরাব। এই 4টা জিনিস যদি আপনি পারেন, নাহু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমেলের মধ্যে 100টা আমেল আছে, এইগুলো আমরা পড়বো। মামুলের মধ্যে আমরা কি পড়াবো,
ইসিম ফেল এবং এগুলার যে বিভিন্ন প্রকার আছে এগুলো আমরা আলোচনা করব। এটা আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহ। মহাল্লে এরাবের মধ্যে আমরা কি আলোচনা করব? এরাবের বিভিন্ন অবস্থা, যেমন মারফুয়াত আছে, মারফুয়াতের 12টা প্রকার, সরি, মানসুবাতের মারফুয়াতের 8টা প্রকার, মানসুবাতের 12টা প্রকার, মাজরুরাতের 2টা প্রকার, তারকিব, এগুলা নিয়ে আমরা মহাল্লে এরাবে আলোচনা করব। এরাবের মধ্যে এরাবের আলামত নির্ধারণ করা, হরকত প্রদান করা, ফাতহা, দাম্মা, কাসরা, ওয়াওয়া, লিফিয়া কখন কোনটা হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো যদি আপনারা বুঝে নেন তাহলে কিন্তু আপনাদের কাছে নাহু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে উদাহরণটা আমরা লিখেছি দেখেন, নাসারা খালিদুন, এই যে নাসারা ফিলটা আসছে এটা একটা আমেল, এটা আমেল, এটা 100 আমেলের মধ্যে আছে এবং এটা একটা ফেল, এটা সরফ থেকে আমরা পেয়েছি। একটা মিনিট, সরি। আচ্ছা, জি, যে বিষয়টা আমরা বলছিলাম, এরপরে নাসারা একটা আমেল, খালিদ এটা হচ্ছে মামুল, এটা একটা ইসিম। এই যে দেখেন মামুলের আন্ডারে ইসিমের আলোচনা আছে। এরপরে মহাল্লে আরাব, এই যে লাস্টের যে দালটা, এটা হচ্ছে মহাল্লে আরাব। এই মহাল্লে আরাবের মধ্যে এটা রফা অবস্থায় আছে নাকি নসব অবস্থায় আছে, এটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। যে ইসিমগুলো মারফুয়াতের মধ্যে আছে এইগুলা রফা অবস্থায়, যেগুলো মানসুবাতের মধ্যে আছে এগুলো কিন্তু আপনারা মুখস্থ জানেন, কিন্তু এর পরে আরাব দিতে পারেন না। কেন দিতে পারেন না? কারণ বুঝে বুঝে না পড়ার কারণে। তো এই জন্য মারফুয়াতের মধ্যে 8টা প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার, একটা প্রকার আছে ফাইল মারফু, এই যে দেখেন পেশ হয়েছে, হ্যাঁ, খালিদ, এটা এক ধরনের ইসিম যেটা রফা অবস্থায় পেশ হয়, এরাব পেশ আমরা দিয়েছি। এই বিষয়গুলো আমরা আলোচনা করব নাহু অংশের মধ্যে, ঠিক আছে? এটা আমরা বিস্তারিত আলোচনা করতাম, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। মহাল্লে আরাব জানার পদ্ধতি দেখেন, নাহু অংশ পড়ার অন্যতম লক্ষ্য হলো যে মহল্লে আরাব জানতে পারা, তারকিব করতে পারা, হরকত ছাড়া এবারত পড়ার জন্য অত্যন্ত জরুরি মহল্লে আরাব জানা। এই মহল্লে আরাব জানার জন্য একবারে মহল্লে আরাব জানার একবার বেসিক ফাউন্ডেশন হচ্ছে এই টেবিলটা। মারফুয়াত এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন, মহল্লে আরাব আপনার কাছে একবারে স্বাভাবিক বিষয় মনে হবে। মানসুবাত, মহল্লে আরাব, মাজরুরাত, মহল্লে আরাব, এগুলো বুঝে বুঝে যদি আপনি পড়তে পারেন, কোন ইসিমটা রফাতে আছে, কোন ইসিমটা নসবে আছে, কোন ইসিমটা জরে আছে, বুঝে বুঝে পড়লে আপনি পারবেন, ঠিক আছে? এনটিআরসি কর্নার আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনারা জানেন আমাদের এরকম একটা এনটিআরসি কর্নার থাকবে। যারা নাহু সরফের কোর্স, যদিও আমাদের এটা নিবন্ধনের কোনো কোর্স না, আমি বারবারই বলছি, কিন্তু নিবন্ধনে যেন আপনাদের 40 মার্কস বা 50 মার্কসের মতো নতুন যে সিলেবাস আসছে সেই অনুযায়ী আসতেছে, সেই অনুযায়ী থাকার একটা সম্ভাবনা আছে। তো যদি 40-50 মার্কের মতো এখান থেকে থাকে তাহকিক, তালিল ইত্যাদি বিষয় আশয় নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই কোর্সটা অনেক কাজে দেবে, ঠিক আছে? আর নিবন্ধন সার্কুলার হতে যদি 1-1.5 মাস 2 মাস সময় লাগে, হ্যাঁ, পরীক্ষা কিন্তু আরো 3 মাস, আবেদনের পরে আরো 2.5 মাস 3 মাস সময় দেয়। তো সেখানে আপনার পরীক্ষাটা হতে মোটামুটি 4.5 মাস 5 মাস, 5 মাসের মধ্যে যদি আমরা এই কোর্সটা সম্পন্ন করে ফেলতে পারি, যারা এখন ভর্তি হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা বুঝবেন যে এটা কতটুকু উপকৃত আপনারা হয়েছেন। এনটিআরসি এর কর্নারে দেখেন গত দিক থেকে ফেল কত প্রকার, 3 প্রকার আমরা আলোচনা করেছি। ফেলে মাদি কাকে বলে? যে ফেলে অতীতকাল বোঝায়। ফেলে আমর কাকে, এখানে কোনটি? এই যে উক্তুব, এটা ফেলে আমর। ফেলে লাজেম কোনটি? যে ফেল ফাইল অজ্ঞাত থাকে তাকে কি বলে? ফেলে মাজহুল। ফেলে লাজেমের উদাহরণ কোনটি? জাহাবা, এটা আমাদের শীটের মানে 1 নম্বর যে শীট আমাদের এটাতে আছে। নাসারা কোন প্রকারের ফেল? ফেলে মুজাররাদ। তারপরে ইলমুস সরফ দ্বারা কি অর্জিত হয়? শব্দ রূপান্তরের জ্ঞান। এই যে এই সরফের আলোচনাগুলো। ফেলে আমরের বাংলা নাম কি? আদর্শসূচক ক্রিয়া। ফাইল জানা থাকলে তাকে কি বলে? মারুফ বলে। নাইবে ফাইল কোন প্রকারের অন্তর্ভুক্ত? মারফুয়াতের অন্তর্ভুক্ত। মারফুয়াত কত প্রকার? 8 প্রকার। এই যে বিষয়গুলো। ইলমুস সরফের জনককে? ইমাম খলিল ইবনে আহমদ। ইলমুন নাহুর জনককে? ইমাম আবুল আসাদ দোয়াইলি।
নাহু শাস্ত্রে ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোন কিতাব রচনা করেছেন? আলফিয়াতু নামে একটা কিতাব ওনার আছে, এটা উনি রচনা করেছেন। তো এই যে বিষয়গুলো আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, আপনারা আশা করি আমাদের কোর্সটা বুঝতে পেরেছেন। আমরা কোর্সটা কিভাবে পড়াবো, কি আঙ্গিকে পড়াবো। আচ্ছা, যাই হোক, আমরা মূলত ক্লাসটা আমরা শেষ করেছি। একটু লং হয়ে গিয়েছে, তারপরেও আমরা আশা করব যে আমরা আমাদের টোটাল প্যাটার্নটা কিন্তু আপনাদেরকে বোঝাতে একটু সক্ষম চেষ্টা করেছি বোঝানোর জন্য। যারা ক্লাসে আছেন সকলকে আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা আমাদের যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করেননি, আপনারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। এতে আরো অনেক ভাই উপকৃত হবেন। আপনারাও আমিও উপকৃত হব আপনাদের জন্য। এরকম মাঝে মধ্যে শেয়ার যদি বেশি পাই, অবশ্যই আমি মাঝে মধ্যে ফ্রি ক্লাস নিয়ে আসবো। যারা ভর্তি হবেন না, আপনারা ফ্রি ক্লাস পাবেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি আমরা রেসপন্স না পাই, একবারে রেসপন্স কম পাই, তখন কিন্তু লাইভ ক্লাসে আমরা আগ্রহ হারিয়ে ফেলি। আর যখন লাইভ ক্লাসে আমরা আগ্রহ হারিয়ে ফেলি, তখন কিন্তু আপনারাই কিন্তু উপকৃত কম হবেন। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের লাইভ ক্লাসগুলোতে, আমাদের পোস্টগুলোতে কমেন্ট, লাইক, রিয়েকশন মাধ্যমে নিজেদের রেসপন্সটা জানান দিবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। এতে করে আমরা বেশি বেশি লাইভ ক্লাসে আসবো, বেশি বেশি শিট দিব। এতে আপনারা উপকৃত কিন্তু হবেন, আপনারাই উপকৃত হবেন, শেয়ার দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এবার আসবো একটু প্রশ্নের মধ্যে আসবো। প্রশ্নের মধ্যে ক্লাসে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, বা অন্য কোনো প্রশ্ন আছে কিনা, জানতে চাচ্ছেন কিনা? আগামী নিবন্ধনের জন্য আলাদা কোনো কোর্স আছে? কোর্স আমাদের চলমান আছে আশরাফ আলী ভাই, কোর্স আমাদের চলমান আছে। এই কোর্স আমরা রানিং রেখেছি, কিন্তু যেহেতু সিলেবাস নতুন সম্পূর্ণ আপডেট আসতেছে, পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা একটু কোর্সটা একটু ডিলে করছি। নতুন ব্যাচ শুরু করব সিলেবাস সার্কুলার হলে, সিলেবাস আসলে। হ্যাঁ, রফিকুল ইসলাম, জিন্স এটি কি মাছদার হিসাবে লেখা যাবে? জিন্স মাছদার হিসাবে না, মাছদারের মধ্যে অনেক সময় কিন্তু এই যে আল জুলুস একটা মাছদার আমরা পড়েছি রফিকুল ইসলাম ভাই, এই আল জুলুসের মধ্যে দেখেন জিম, লাম, ওয়াও, সিন, কিন্তু ওয়াওটা কি মাছদার অন্তর্ভুক্ত? মাছদার অন্তর্ভুক্ত না। তো এই জন্য মাছদার অনুযায়ী কিন্তু আপনি জিন্স লিখতে পারবেন না। এরপরে মিজানুর রহমান ভাই, আগামী নিবন্ধনের জন্য আলাদা কোনো কোর্স আছে? কোর্স আমাদের চলমান আছে, পাশাপাশি আমরা সার্কুলার হলে নতুন ব্যাচ শুরু করব। সুমাইয়া হাবিব, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপু, ভালো আছেন? আচ্ছা, আশরাফ আলী ভাই, 140 মার্কের জন্য কোনো কোর্স আছে যেখানে থেকে অন্তত 90-95টি কমন পাওয়ার সম্ভাবনা আছে? সিলেবাসই তো ভাই এখনো প্রকাশ হয় নাই। 140 মার্কই যে থাকবে, এটা কি ফাইনাল? একটু সমস্যা হচ্ছে। আব্দুল বাসাদ সরকার, ধন্যবাদ। পানি খেয়েছি, আমাদের আজকে সন্ধ্যা থেকে একটু প্রবলেম হচ্ছে হঠাৎ হঠাৎ করে। আমরা এটা দেখি একটু প্রবলেমটা একটু সমাধান করে নিব। আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু ডেকোর আসতেছে বারবার। আশরাফ আলী ভাই, আমরা ক্লাস পরে ইনশাল্লাহ করব। তো 140 মার্কের সিলেবাসটা আগে আসুক, তারপরে আমরা দেখব কি করা যায়। হ্যাঁ আশরাফ আলী ভাই, এরপরে আতিয়া মোমেনা, হাদিস প্রভাষকের কোর্স আছে? না আপু, হাদিস প্রভাষকের কোর্স নাই। আমরা হাদিস প্রভাষকের কোর্স যেহেতু আমি করাচ্ছি না, আশা করি করি না আর কেউ চালু করবে, এটা নিশ্চিত। কারণ গতবার আমি করিয়েছিলাম একটু একটু করে ভাইভাতেও। তো এটাতে পোস্ট কম, তো দেখা যাচ্ছে পোস্ট কম থাকলে মানুষ তো থাকে না, লোক যদি ভর্তি না হয়, 2-1জনকে নিয়ে তো একটা কোর্স চালানো যায় না, তাই না? নাহভি কালিমাকে একটু বলবেন প্লিজ। নাহভি কালিমা হচ্ছে আল কালিমাতুল লাফজুন উদিয়া লিমাআনান মুফরাদিন। হ্যাঁ, তাওফিকুর ইউসুফ ভাই, নাহভি কালিমা হচ্ছে এমন এক শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। ঠিক আছে, সিদরাতুল আফরা ভাইয়া, বেশি করে পানি খান, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা ক্লাস করে যাচ্ছি। মাহাদি হাসান, আইন কালিমায় জবর জের পেশ দেওয়ার নিয়ম কি? আইন কালিমায় জবর জের পেশ হবে বাব অনুযায়ী। ওই যে নাসারা ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, কারুমা ইয়াকরুমু, ফাতাহা সামিয়া ইয়াসমাউ, এই যে 4-5টা বাব আছে, ওই বাব আপনাকে বলে দিবে এই বাবের কোন মাসদারটা আসবে, ওই মাসদার আপনাকে বলে দিবে, ওই বাব আমাকে বলে দিবে কখন জবর হবে কখন জের হবে। হ্যাঁ, আইন কালিমায়। আচ্ছা, তাশফিকুর ইউসুফ, আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমিন। মহিউদ্দিন মাহি, কোর্স ফি কত টাকা? কোর্স ফি হচ্ছে আমাদের 5 মাসের কোর্স, এটা 2500 টাকা, 500 টাকা করে প্রতি মাসে, 2500 টাকা কোর্স ফি। আমরা 1-2 দিনের মধ্যে কোর্স শুরু করে, পেইড ব্যাচের ক্লাস শুরু করে দিব। আপনারা যারা ভর্তি হতে চান তারা আজকে কালকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেন। মিজান শেখ, এখন আমরা কি করব? এখন আপনারা নাহু সরফ পড়বেন এবং বেসিকটা মজবুত করবেন।
কারণ সিলেবাস যাই হোক, একটা জিনিস ভালো করে বুঝবেন, সিলেবাস যাই হোক না কেন নাহু সরফ তো থাকবে, এতে তো কোনো সন্দেহ নাই। আর কোরআনের মধ্যে মনে করেন সিলেবাসে কোন সূরাটা থাকবে কোন সূরাটা থাকবে না, হাদিসের কোন অধ্যায়টা থাকবে কোন অধ্যায়টা থাকবে না, ফিকার কোন অধ্যায়টা থাকবে কোন অধ্যায়টা থাকবে না, এটা কিন্তু আমরা নিশ্চিত না। তো এটা নিশ্চিত না হওয়ার কারণে আমরা বলতে পারছি না আপনি ফিকার এই অংশটা পড়েন, কোরআনের এই অংশটা পড়েন, এটা তো চেঞ্জ হতে পারে, তাই না? তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই নাহু সরফটা ভালো করে পড়েন, মানে সিলেবাস যেদিকেই যাক নাহু সরফ কিন্তু আপনার থাকবে, ঠিক আছে? সরি। আচ্ছা, মিজান শেখ আশা করি বুঝতে পেরেছেন। সুলাসি মুজাররাদের বাবগুলো চেনার উপায় কি? সুলাসি মুজাররাদের বাব 5টা বাব আপনি মুখস্থ করবেন। সুলাসি মুজাররাদের বাবগুলো সম্পূর্ণই সেমাই, কিছু খাসিয়াত আছে, ডিপলি আলোচনা এগুলো আসবে। সুলাসি মুজাররাদের বাবের মাসদারগুলো আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আপু, ঠিক আছে? রহমান কলিল, আমি তৃতীয় কুইজে বিজয়ী, এখন কি বেসিক টু অ্যাডভান্স কত দিয়ে ভর্তি হতে পারবো? আমাদের 2500 টাকা কোর্স ফি, আপনি 500 টাকা ছাড়ে 2000 টাকায় কুইজে যারা বিজয়ী হয়েছেন, হ্যাঁ আমাদের প্রায় 7-8 জনের মতো পেয়েছি আমরা, তারা মানে 500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন কুইজের বিজয়ীরা। আনারুল ইসলাম, এইরকম কুইজ আমরা মাঝে মধ্যে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আনারুল ইসলাম, স্যার ভর্তি ফি ও মাসিক ফি বিষয়ে একটু বলবেন। জি, ভর্তির ফিটা আমি আলাদা কোনো ভর্তির ফি নাই, আমাদের প্রতি মাসের ফি হচ্ছে আপনার 500 টাকা করে। প্রতি মাসের ফি হচ্ছে 500 টাকা করে, আর ওই 500 টাকা আপনি 5 মাসে 2500 টাকা, এটা আপনি আমাকে দিলেই আপনার 5 মাসের জন্য ভর্তি কমপ্লিট, আলাদা আর কোনো ফি নাই। এর মধ্যে আমরা পিডিএফ শিট, ভিডিও রেকর্ড সবকিছু দিয়ে দেব, যে পিডিএফ শিটগুলো আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, আর যে ভিডিও রেকর্ডগুলো আপনি ডাউনলোড করে বারবার দেখতে পারবেন, অথবা ডাউনলোড ছাড়াও আপনি আজীবন এই ভিডিওর লিঙ্ক আপনাদের কাছে থাকবে, যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে ততদিন পর্যন্ত আপনারা দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সুমন, বাব কি ভাই? বাব হচ্ছে আরবি শব্দগুলোকে টোটাল যে কোটি কোটি শব্দ আছে, ওই শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, প্রায় 43টা ভাগে ভাগ করা হয়েছে। ওই বাব অনুযায়ী শব্দের অর্থ নির্ভর করে যে কখন কোন শব্দের অর্থ কি হবে, কখন কোন শব্দের মধ্যে জবর হবে জের হবে, কখন কোন ফেলের মধ্যে জবর হবে জের হবে, ওই জবর জের নির্ধারণ করার জন্য, এবং কখন কোন ফেলের অর্থ কি রকম হবে, এগুলা নির্ধারণ করার জন্য আরবি গ্রামারে বাবকে মানে বাবের আবিষ্কার হয়েছে। ওই 43টা বাব শব্দগুলোর অর্থ যেহেতু নিয়ন্ত্রণ করে, এগুলো অত্যন্ত জরুরি। এগুলা আমরা যদি সরফটা পড়ি, আমরা 2 মাস পড়লে ইনশাল্লাহ বাব বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, আব্দুল মান্নান সাহেব, এমন কোনো বই আছে যেটা ফলো করলে সরফ ভালোভাবে শেখা যায়? অনেক বই আছে, কিন্তু আসলে বই দেখে আমরা পড়তে পারি না, আমরা শিখতে পারি না। হ্যাঁ, তো এমন বই বলতে গেলে ইলমুস সরফ আছে, মাওলানা মুশতাক আহমদ চাত্তাফুলি রহমতুল্লাহি আলাই, ইলমুস সিগা আছে, মিজান মুনসাইব আছে, এগুলো পড়ে নেবেন। মিজান শেখ, জি ইনশাআল্লাহ। বাসায় পড়ার জন্য কোনো বই সাজেস্ট করলে ইলমুস সরফ পড়তে পারেন, আল্লামা মুশতাক আহমদ চাত্তাফুলি রহমতুল্লাহি আলাইহির লেখা ইলমুস সরফ। আমরা যদি এখন ভর্তি হই তবে নতুন ব্যাচ শুরু করলে আমাদের কি হবে? এখন যারা ভর্তি হবে নতুন ব্যাচ, এবং আমরা অলরেডি কিন্তু 20-22টা করে ক্লাস করিয়েছি, যারা আগে ভর্তি হয়েছে এবং এখনো যারা ভর্তি হবে, তারা কিন্তু যেদিন নতুন কারিকুলাম আসবে, নতুন সিলেবাস আসবে, নতুন ব্যাচের সাথে তাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং সম্পূর্ণ নতুন ব্যাচে যে সুযোগ সুবিধা পায় তারাও কিন্তু সেম সুযোগ সুবিধা পাবে। এমন না যে তারা পুরাতন হয়ে গেছেন, হ্যাঁ, এই জন্য তারা নতুন সুযোগ সুবিধা পাবে না। হ্যাঁ, অনেক মানুষ আছে, হ্যাঁ, বিয়ে করার পরে নতুন বউকে সময় বেশি দেয়, পুরাতন বউকে সময় দেয় না। তা আমাদের কোর্সে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নাই যে নতুন মানুষ হোক পুরাতন মানুষ হোক সবাই আমাদের কাছে সমান। হ্যাঁ, আমাদের কোর্সের যে সার্ভিস আছে সবাই সমানভাবে পাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, টেনশন করেন না। আব্দুল বাসাদ সরকার, পানি খেয়ে কাজ না হলে মুখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া বন্ধ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাই, আমরা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে এমনিতেই ক্লাস নিতে নিতে। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা একটু সামনে করবো। ধন্যবাদ ভাই আব্দুল বাসাদ সরকার ভাই, আপনি অনেক চিন্তা করতেছেন আমাকে নিয়ে। মিজান শেখ ভাই, নাহু সরফের ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা 1-2 দিনের মধ্যে শুরু করবো মিজান ভাই। মেহেদি হাসান, এবারের নিবন্ধনে কি লিখিত হবে নাকি 140 মার্ক এমসিকিউ হবে? 140 মার্ক এমসিকিউ নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত কিন্তু ফাইনাল হয় নাই কোনো কিছুই। হ্যাঁ, সার্কুলার যেদিন হবে, প্রজ্ঞাপন যেদিন আসবে, এই দিন ফাইনাল হবে, এক কথায়, ঠিক আছে? হুজুর, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি, ক্লাস টাইম, ক্লাস শিটের হার্ড কপি নেওয়া যাবে কি? হ্যাঁ, মহিউদ্দিন মাহি ভাই, কোর্স হচ্ছে আমাদের
5 মাস ব্যাপী কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস হবে রাত 9টায়, শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। এটা আমরা আপনাদেরকে এই পিডিএফ শিট দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ওই পিডিএফ শিট আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আর আলাদা কোনো হার্ড কপি আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না, কারণ কোর্সের এটা নিয়মিত আপডেট আমাদের চলছে। এই যে এবার যে কোর্স শিট আমরা যে আপডেট করছি, এই আপডেট কিন্তু গতবার ছিল না। হ্যাঁ, এবার সম্পূর্ণ আলাদাভাবে কাজগুলো করা হচ্ছে। আর যেহেতু নতুন নতুন শিট আসতেছে, বই আমাদের হার্ড কপি আমাদের এখান থেকে দেওয়া পসিবল হবে না, আমরা শিট দিব, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এবং প্রিন্ট কম করেছে কিভাবে করবেন এটার একটা মানে সিস্টেম আমরা আপনাদেরকে অবশ্যই বলে দিব। একবারে অল্প করেছে, আপনারা মানে ফটোকপি করেছে কিভাবে প্রিন্ট করবেন, এটার পলিসিটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর একটা বিষয় হচ্ছে রাত 9টায় আমাদের যে ক্লাস, এটা কিন্তু ফাইনাল। এটা আমরা কোনোভাবেই এটার ইয়া করবো না, কারণ অনেকেই চাকরি বাকরি করেন, বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তারা দিনের বেলা ক্লাস করতে পারেন না, তারা রাত্রেই ক্লাস করবেন, রাত্রেই ক্লাস করেন। ঠিক আছে, একসাথে 2500 টাকা দিতে হবে নাকি মাসে মাসে, ওই কথাটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আসলেও আমাদের কোর্সের ফিটা একসাথেই দিতে হবে। আমরা এর আগে একটা সুযোগ রেখেছিলাম যে প্রথম 3 মাস একসাথে 1500 টাকা, পরের 2 মাস একসাথে 1000 টাকা, ওটা দুইবারে। তো এটা করতে গেলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। অনেকেই কি করে, মানে ওই দেখা যাচ্ছে মেসেজ করে টাকা চাইতে হয়, একবারের জায়গায় 3বার 4বার চাইতে হয়। তখন দেখা যাচ্ছে আমরা একটা বিপদে পড়ে যাই। হ্যাঁ, তারা বিরক্ত হন, আমরাও বিরক্ত হই, এবং অনেকে এমন কথাবার্তা বলে ফেলেন মাঝে মধ্যে যে আমরা মনে হচ্ছে যে আমরা ওনাদের কাছে টাকাটা মনে হয় এমনিতেই চেয়ে নিচ্ছি। তো এই জন্য আমরা এইবার এই সুযোগটা বন্ধ করে দিয়েছি, ওই প্রার্থীদের মানে ঝামেলার কারণে। তো এই সুযোগটা বন্ধ করে দিয়েছি, এই জন্য একসাথেই আমরা এবার নিচ্ছি, আমরা আলাদা করে নিচ্ছি না কোর্স ফিটা। একসাথে 2500 টাকা দিয়ে দিলে 5 মাসের জন্য এটা আমাদের এনাফ। এরপরে অর্থনৈতিক কারো কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব, তবে অবশ্যই এই ব্যাপারে আমরা মানে ফাইনাল বিষয়টা বলবো একবারেই যদি কারো কোনো প্রবলেম থাকে। এছাড়া আমরা কিন্তু ছাড় দিব না, হ্যাঁ, একসাথে আমরা নিব। আইনুল হক, কোর্সের ফি কি একসাথে পেড করতে হবে? জি ভাই, এটার উত্তর আমি মাত্রই দিলাম। মিজান শেখ ভাই, 9টায় ভালো হবে। জি ভাই, 9টায় ক্লাস হবে, কারণ আসার পরে অনেকে খাওয়া দাওয়া করেন, অনেকের আবার বিভিন্ন কাজ থাকে। গ্রামের নামাজ 8:30টায় বা 7:30টায় 8টায় হয়, অনেকের শহরের নামাজ 8টায় 8:30টায় হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবটা মিলিয়ে একবার আদর্শ টাইম হচ্ছে 9টা। ঠিক আছে, ইনশাল্লাহ 9টায় আমরা রাখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আপনাদের কোর্স কোয়েশ্চেন যদি শেষ হয়, আমাদের মানে আমার ডেকোর ভালো হয়ে গেছে আপনাদের ক্লাসে, দেখছেন তো আপনাদের আর কোয়েশ্চেন যদি শেষ হয়, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। জি, এছাড়া কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই। আপনারা যথেষ্ট রেসপন্স করেছেন, ভালো ছিলেন। আপনাদের কে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করব। আর পাশাপাশি ভর্তি হওয়ার জন্য আপনারা আজকের শীট তো আমাদের ওইরকম ভাবে বলা নাই যে আজকের শীট আমরা দিব। শীট আমরা কোথায় দিব, যেহেতু আপনাদের অনেকের সাথে আমরা কানেক্টেড না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের শীটগুলো দিই। অলিউল্লাহ সাইদি, এই শীট আমাদের পেড বেচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা শীট দিব, তাদেরকে আমরা কিন্তু শীট দিব। আর অলিউল্লাহ সাইদি, কোর্স ফি কত? কোর্স হচ্ছে মাসে 500 করে, 5 মাসে 2500, যেটা একসাথে পরিশোধ করতে হবে। ক্লাসের সময় কতক্ষণ? ক্লাসের সময়টা হচ্ছে, এটা নির্ভর করে ক্লাসের উপরে। প্রত্যেকটা 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট থেকে 1 ঘন্টা হয় সাধারণত। কখনো আরেকটু বেশি হতে পারে, কখনো আরেকটু কম হতে পারে। এটা হচ্ছে এক এক দিন এক এক টপিক থাকবে। কোনোদিন দেখা যাচ্ছে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, বুঝতে প্রবলেম হচ্ছে, তখন আমরা লম্বা সময় ধরে বোঝাবো। আবার কোনোদিন দেখা যাচ্ছে আপনারা সহজে আপনারা বুঝে যাবেন, তখন আমরা ক্লাস আমাদের শর্ট হবে। মূল কথা হচ্ছে আপনাদের বোঝাটাকে আমরা ফাইনাল দেব। মানে আপনারা মানে পড়াটা বুঝতে পারছেন কিনা, পড়া বুঝতে যতটুকু সময় দরকার আমরা অবশ্যই সাথে 2 ঘন্টা হবে না, 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টাতে প্লাস 10 মিনিট হতে পারে, অথবা 10 মিনিট কম হতে পারে। এটা মানে অ্যারাউন্ড একটা সময় থাকবে। হুজুর, প্রতিটা শীটে কি এনটিআরসি এর প্রশ্ন থাকবে? আমরা প্রতিটা শীটে এনটিআরসি এর প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। এনটিআরসি কর্নার নামে আমরা যে জায়গাটা করেছি, ইনশাল্লাহ প্রশ্ন দেওয়া যায় এমন ইনফরমেশন যে শীটগুলো থাকবে, প্রত্যেকটা শীটে আমরা দেওয়ার চেষ্টা করব। ক্লাস টাইম কত সময় এটা বললাম।
কোর্স ফি বললাম। সার্কুলার কবে হতে পারে? মিজান শেখ ভাই, সার্কুলারটা কিন্তু অক্টোবরের শেষে হওয়ার কথা ছিল। তো কাজের যে গতি দেখছি, হয় কি হয় না এটা আমরা এখন বলতে পারছি না ভাই। আশা করি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আমি আবার একটু রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এতে করে আরো অনেকে উপকৃত হবেন, আমিও উপকৃত হব। আপনাদের রেসপন্স পেলে, আপনাদের সাড়া পেলে আমরা আরো অনেক লাইভ ক্লাস নিব, আরো অনেক লাইভ ক্লাস নিব। ফ্রি লাইভ ক্লাস নিব। হ্যাঁ, এতে আপনারা উপকৃত হবেন। কবে থেকে ক্লাস শুরু? ওলিউল্লাহ সাইদি, আমরা ক্লাসটা ২-১ দিনের মধ্যে শুরু করব। যারা পেইড ব্যাচে আসবে তাদের সাথে একটু পরামর্শ করব। পরামর্শ করে আমরা শুরু করে দেব। জি, অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।